আফজাল চৌধুরী এসে পৌঁছেছেন ক্লিনিক রিসল্যান্ডের হসপিটালে। জামশেদ ভাই অনিককে পাঠিয়ে দিয়েছিল আফজাল চৌধুরীকে নিয়ে আসতে। আফজাল চৌধুরী লিফট থেকে নামতেই দেখতে পান কর্নারে একটা চেয়ার জুবুথুবু হয়ে বসে আছে রোদ। তারই পাশে ফিওনা নিক বসে আছে। রোদের মাথাটা ফিওনার কাঁধে এলিয়ে দেওয়া। আফজাল চৌধুরী এগিয়ে এসে দাঁড়ান, সেই সাথে অনিক আর শাহিন উপস্থিত। আফজাল চৌধুরী রোদের নাম ধরে মৃদুস্বরে ডেকে ওঠেন, রোদমা। আফজাল চৌধুরীর কণ্ঠস্বর কানে আসতেই রোদ ধীরলয়ে ঘুরে তাকালো। তার সেই উজ্জ্বল প্রাণবন্ত চেহারাটা যেন মধ্যে ম্লান হয়ে গেছে। গত কয়েক ঘন্টার অবিরত কান্নায় চোখের পাতা দুটো অস্বাভাবিক ফুলে ভারী হয়ে আছে, যেন পলক ফেলতো এখন কষ্ট হচ্ছে তার। চোখের কোণে জমাটবদ্ধ জল আর লালচে ভাব স্পষ্ট বলে দিচ্ছিল ভেতরটা কতটা দুমড়ে মুচড়ে গেছে। আফজাল চৌধুরী দেখে নিক উঠে দাঁড়িয়ে আফজাল চৌধুরীকে বসতে বলে। আফজাল চৌধুরী এগিয়ে নিকের ছেড়ে দেওয়া চেয়ারটা বসে রোদের মাথায় হাত রেখে বলেন, মা রে, তোর কষ্টের সামনে যে কোনো সান্ত্বনা ফিকে। এই সময় আমি নিজেও পেরিয়ে এসেছি, কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে না মা। তুই সুস্থ না থাকলে আমার ছেলেকে কে দেখবে? রোদের ভেঙে আসা গলায় আফজাল চৌধুরীকে বলে, আব্বু, আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে তো? ডাক্তার এখনো কিছু বলছে না কেন? কান্নার তোরে রোদ কেঁপে কেঁপে উঠছে। আফজাল চৌধুরী নিজের চোখ থেকে চশমা খুলে চোখের পানি মুছে রোদকে বলে, সময় এখনো বাকি, সময় হলে ডাক্তার অবশ্যই জানাবে, দোয়া কর মা। আফজাল চৌধুরী উঠে এগিয়ে যায় আইসিইউ কেবিনের দিকে। বাইরে থেকে দাঁড়িয়ে দেখে নিজের সন্তানের নির্জীব নিথর বুকের বাঁ পাশে কেমন মোচড় দিয়ে উঠে আফজাল চৌধুরীর। কেবিনের ভিতরে চেতনাহীন আকাশকে দেখে আফজাল চৌধুরী মনে মনে অজস্রবার সৃষ্টিকর্তার কাছে সুস্থতার দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও, আমার আয়ু আমার ছেলে হোক, তবু তুমি তাকে সুস্থ করে দাও। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে মন প্রাণ থেকে ছেলের জন্য দোয়া করেন। বেশ কিছু সময় দুই হাত মেলে মোনাজাত করেন। বাবা মায়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, তাই তো মন প্রাণ উজাড় করে আফজাল চৌধুরী নিজের ছেলেকে ফেরত চাইছেন। সেই সময় ডাক্তার রাউন্ড চেক আপে আসেন। দুজন নার্স সাথে কেবিনের ভিতরে ঢুকতে দেখে রোদ উঠে এসে দাঁড়ায় দরজার সামনে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে কেটে যায় সম্পূর্ণ 10 মিনিট। ডাক্তার বেরিয়ে আসতে আফজাল চৌধুরী উদ্গ্রীব চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, ডক্টর, হাউ ইজ মাই সান? হোয়েন হি উইল রিগেন কনসিয়াসনেস? উপস্থিত সকলের দৃষ্টি ডাক্তার মিলারের দিকে। ডক্টর মিলার চিন্তিত গলায় জানান, দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট, সরি টু সে, বাট হি ইজ ইন এ কোমা। ডাক্তার মিলারের কথা শুনে রোদ 2 পা পিছিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ে। কোনো কিছু সে আর ভাবতে পারছে না। রোদের কানে শব্দগুলো যেন তীরের মতো বিঁধল। ডাক্তার মিলারের প্রতিটা কথা রোদের পুরো পৃথিবীকে এক নিমিষে স্তব্ধ করে দিয়েছে। চারপাশে মানুষজন কথা বলছে, কেউ হয়তো ওকে ধরার জন্য এগিয়ে আসছে। রোদের কাছে সবকিছু ঝাপসা আর সবদিন হয়ে পড়েছে। রোদ মেঝের হিমশীতল স্পর্শ অনুভব করছে, কিন্তু উঠে দাঁড়ানোর শক্তিটুকুও যেন তার শরীর থেকে কেউ শুষে নিয়েছে। তার চোখের সামনে ভেসে উঠছে মানুষটা, সে চিরচেনা হাসি, সেই জেদ, আর শেষবার বিদায় নেওয়ার সময় বলা কথাগুলো। সে কি জানতো সেই দেখাটাই এভাবে অনিশ্চয়তার অন্ধকারে গিয়ে ঠেকবে? ডক্টর মিলার আবার একটু নিচু স্বরে বললেন, উই আর ট্রাইং আওয়ার অ্যাবসলিউট বেস্ট রাইট নাও, উই ক্যান অনলি হোপ ফর এ মিরাক্কেল, ইউ মাস্ট কিপ ইউর করেজ। রোদ মাথা তুলে ডক্টরের দিকে তাকালো। ওর টলটলে চোখের কোণ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়লো। কাপা গলায় সে শুধু এইটুকুই বলতে পারলো, মিরাকল তো মানুষের সাথেই হয়, তাই না ডাক্তার? ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, ও কথা দিয়েছিল। কথা শেষ অংশটুকু কান্নায় বুঝে এলো। হাসপাতালের করিডোরের সাদা দেয়ালগুলো যেন একটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রোদের এই চরম অসহায়ত্বের। নিস্তব্ধ করিডোরে শুধু ভেসে আসতে লাগলো মনিটরে সেই যান্ত্রিক বিপ বিপ শব্দ, যা প্রতি মুহূর্তে মনে করে দিচ্ছে জীবন আর মৃত্যুর মাঝে সুতোর মতো এক সূক্ষ্ম ব্যবধান ঝুলে আছে। ওয়েটিং চেয়ারে 2 হাতের উপর মাথা ঠেকে বসে আছেন আফজাল চৌধুরী। সেই সময় জামশেদ ভাই এগিয়ে এসে দাঁড়ায় আফজাল চৌধুরী শিওরে, চাচা এসে থেকে এখানে এভাবে আছেন, বাড়িতে যে একটু ফ্রেশ হয়ে আসুন। আফজাল চৌধুরী মাথা উঁচু করে তাকায় জামশেদের দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি এখন যাব না, আর একটু থাকি তারপর। জামশেদ ভাই এবার আফজাল চৌধুরীর কাছে অনুরোধের সাথে বলে, চাচা রোদকে একটু সামলান, মেয়েটা নিজেই তো অসুস্থ হয়ে পড়বে। আফজাল চৌধুরী জামশেদ ভাইয়ের দিকে তাকে জবাব দেন, জামশেদ কি বুঝাবো বলো, মেয়েটা কম আঘাত সহ্য করেনি, যখনই নিজেকে গুছিয়ে নিয়েছে ঠিক সেই সময় এমন কিছু। আচ্ছা জামশেদ, কারা এমনটা করলো কিছু জানা গেল? জানা যায়নি, স্নাইপার দিয়ে শুট করা হয়েছিল। আশেপাশে সব সিসিটিভি ফুটেজ চেক দেওয়া হচ্ছে, শীঘ্রই সব জানা যাবে। পুলিশের সাথে যোগাযোগ করো, যেভাবে হোক এই কাজের মূল মাথাকে যেন বের করে। তারপর পুলিশ ব্যবস্থা না নিল আমি তার ব্যবস্থা নিব। আফজাল চৌধুরীর কণ্ঠে দৃঢ়তা এবং রাগের আভাস পেল জামশেদ। মাথা নেড়ে বলে, জি চাচা, আপনি যেমনটা বলবেন।
দুজনের কথার মাঝে এসে উপস্থিত হয় রোদ। ফিনা একেবারে ছায়ার সঙ্গীর মতো তার পাশে। রোদকে দেখে জামশেদ ভাই বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে, রোদ বোনটি বসো। রোদ ভাঙ্গা গলায় বলে, আপনি বসুন জামশেদ ভাই, আমি এভাবে ঠিক আছি। আব্দুল চৌধুরী নিজেও উঠে দাঁড়িয়ে রোদকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, কিছু বলবি? রোদ ছলছল চোখে আব্দুল চৌধুরীর দিকে তাকায়। অবাধ্য চোখ। আপনি এভাবে চোখে জল আসার মানে হয় না। রোদ তো এখন কান্না করতে চাচ্ছে না, নিজের মনে কথাগুলো ভাবলো, মুখ ফুটে বলা হয় না। রোদ আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আব্বু আপনি আমাকে উমরা করতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। রোদের এমন প্রস্তাবে প্রথমে আফজাল চৌধুরী কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই মুহূর্তে এত ধকল তোমার সহ্য হবে না মা? আপনার ছেলে এর থেকে বেশি কষ্ট সহ্য করছে, সেই তুলনায় এই কষ্ট তো সামান্য। আফজাল চৌধুরী বিচক্ষণ মানুষ, রোদের চোখের ভিতরে চাপা যন্ত্রণা তার অজানা থাকে না। এতক্ষণে তিনি বুঝে গেছেন এটা শুধু আত্মিক টান না, এর পেছনে আছে গভীর কারণ। রোদ কিছুক্ষণ চুপ থাকে, ঠোঁট কেঁপে ওঠে, চোখ ভিজে আসে ধীরে ধীরে। তারপর খুব আস্তে বলে, আব্বু আমি ওর জন্য যেতে চাই, আমার স্বামীর জন্য। কথাটা বলতেই গলাটা ধরে আসে তার। ওর এই অবস্থাটা আমি আজ সহ্য করতে পারছি না। ডাক্তার, ওষুধ সবকিছু চলছে চলুক, কিন্তু মনে হচ্ছে আল্লাহর দরজায় গিয়ে না চাইলে শান্তি পাবো না। আমি শুধু কাবা শরীফের গিলাপটা ধরে একবার বলতে চাই, আল্লাহ ওকে ফিরিয়ে দাও। ওইখানে দাঁড়িয়ে দোয়া করতে দেরি, কিন্তু কবুল হতে দেরি না। আফজাল চৌধুরীর মুখটা মুহূর্তে নরম হয়ে আসে। তিনি বড় একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়েন। রোদের এই আকুতি অনুরোধ তিনি অগ্রাহ্য করতে পারেন না। তিনি শান্ত আশ্বাস ভরা কণ্ঠে বলে, তোর নিয়ত যদি এটাই হয় রোদমা, তবে আমার আর কিচ্ছু বলার নেই। তিনি কিছুক্ষণ চুপ থেকে রোদের মাথায় হাত রাখলেন। রোদমা, তুই উমরাতে যেতে চাচ্ছিস, ইনশাল্লাহ খুব দ্রুতই সব ব্যবস্থা হবে। আমি এখনই সব ব্যবস্থা করতে বলছি। রোদের চোখের বাঁধ এবার ভেঙে যায়। গত কয়েকটা ঘন্টা বুকের ভেতর যে নিরাশার পাথরটা চেপে বসেছিল, সেটা যেন একটু আলগা হলো। আফজাল চৌধুরী রোদের দিকে তাকে পিতৃতুল্য স্নেহে বললেন, আল্লাহ দরবারে গিয়ে কেউ যখন মন থেকে কিছু চায়, সেই চাওয়া বৃথা যায় না। তুই মন শক্ত কর। বাংলা চলবে না রোদ, তো শক্তির উপর ওর অনেক কিছু নির্ভর করছে। রোদ চোখের জল গড়িয়ে পরে নিঃশব্দে ধীরে ধীরে বলে, আমি আল্লাহর কাছে চেয়ে আনবো। আপনার চৌধুরী রোদকে আশ্বস্ত করে, ইনশাল্লাহ মা, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। পেরিয়ে গেছে বেশ কিছুদিন। ক্লিনিক হিসল্যান্ডেন হাসপাতাল করিডোরগুলোতে এখন এক ভীষণ নিস্তব্ধতা। হাসপাতালের যে চিরচেনা যান্ত্রিক আওয়াজ, ফিনাইল, ওষুধের তীব্র ঘ্রাণ আর নার্সদের ব্যস্ত পথচারণা সবই যেন রোদের কাছে আজ অর্থহীন। আকাশকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। নিয়ম করে ভিজিটিং আওয়াবে রোদ আসে, নিভৃতে আকাশের শিয়রে গিয়ে বসে থাকে। সময় পুরে এলে যখন বিধের ঘন্টা বাজে, তখন অশ্রুজ্জ্বল চোখে প্রিয় মুখটির দিকে তাকে অনিচ্ছা সত্ত্বেও তাকে ফিরে যেতে হয়। কাছের দেয়ালের উপাশে শুয়ে থাকা মানুষটা এখন নিথর, অবচেতন। আকাশে বুকের উঠানামাটা এখন শুধুই যান্ত্রিক ছন্দে বাঁধা। রোদ মনে মনে বিধাতার কাছে আকুতি জানায়, নিজের জীবনের বিনিময় হলো মানুষটা যেন একবার চোখ মেলে তাকায়, শুধু একটিবার যেন তার নাম ধরে ডাক দেয়। আফজাল চৌধুরী গত কয়েকদিনে অনেকখানি ভেঙে পড়েছেন। মাত্র এই কয়েকদিনে যেন বয়স আরো অনেকটা বেড়ে গিয়েছে। একমাত্র ছেলের এই অবস্থা কোনো বাবার পক্ষে সহ্য করা কঠিন। তবে রোদের চোখের দিকে তাকালে তিনি নিজের কষ্ট চেপে রাখতে বাধ্য হন। মেয়েটার চোখের বেদাতুর চাহনি, যে বেকুলতা, তাতে নিজেকে শক্ত রাখতেই হয়। আফজাল চৌধুরী কথা রেখেছেন। রোদের উমরার জন্য সমস্ত নথিপত্র, ভিসা এবং ফ্লাইটের ব্যবস্থা তিনি নিজস্ব তৎপরতায় সম্পন্ন করেছেন। লোকবল এবং অর্থবল উভয় প্রয়োগ করেছেন। হাসপাতালে ওয়েটিং জোনে আফজাল চৌধুরী এসে দাঁড়ালেন। রোদ সেখানেই বসেছিল। আফজাল চৌধুরী রোদের হাতে একটি বড় খাম তুলে দিয়ে মৃদু স্বরে বললেন, রোদমা, এই নে তোর সব পেপারস। কাল ভোরবেলায় তোমাদের ফ্লাইট। ফিনো আর অনিক তোর সাথে যাচ্ছে। আমি ওর সাথে কথা বলে নিয়েছি, ওরা ছায়ার মতো তোর পাশে থাকবে। রোদ খামটা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে সে কখনো ভাবেনি এভাবে তাকে আল্লাহর ঘরের দিকে ছুটতে হবে। সে ধরা গলায় বলল, আব্বু আপনি একা সামলাতে পারবেন তো আমি চলে গেলে? আফজাল চৌধুরী রোদের মাথায় হাত রাখলেন। তার চোখে এক আকাশ সমান স্নেহ। মা, আমি তো আছি। আর আকাশের জন্য আমাদের সবার চেয়ে বড় অভিভাবক তো আল্লাহ। তুই যখন তার ঘরে গিয়ে দাঁড়াবি, তখন আকাশ এখানে একলা থাকবে না। তোর কান্নার আওয়াজ, প্রতিটা দোয়া যেন আরশের মালিকের কান পর্যন্ত পৌঁছায়। বাড়িতে যে সব গুছিয়ে নে মা। আফজাল চৌধুরীর কথা মতো বেরিয়ে যাওয়ার আগে এক নজর আকাশকে দেখে চলে আসে রোদ। বাড়িতে পৌঁছাতে দেখতে পায় নিক, ফিওনা দুজনে উপস্থিত। ফিওনা এগিয়ে এসে রোদকে বলে, সানশাইন, লাগেজ তোমার ঘরের সামনে রেখে এসেছি। লাগেজে প্রয়োজনীয় সব আঙ্কেল এনে রেখেছেন, তুমি বাকিটা গুছিয়ে নাও। রোদ ফিওনার গালে আলতো করে হাত রেখে বলে, তুমি ভিন্ন ধর্মের হয়েও আমার সাথে যাবে, তাতে কি হয়েছে? আমি তো তোমাকে দেখে রাখতে যাচ্ছি। অনেক ব্রো,
তো পুরুষ মানুষ, তাকে নিয়ে কি তুমি সব জায়গায় যেতে পারবে? আমি যাচ্ছি তোমার গার্ডিয়ান হিসেবে। সুইজারল্যান্ডে আসা থেকে ফিওনা আর নিক রোদকে যেভাবে আগলে রেখেছে, সঙ্গ দিয়েছে, প্রতিটা প্রয়োজনে যেভাবে পাশে রেখেছে, তাতে রোদ অত্যন্ত কৃতজ্ঞ ওদের প্রতি। সেই কৃতজ্ঞতায় রোদের গলা ভেঙে আসে কান্নায়, জড়িয়ে আসা গলায় বলে, তোমরা আমার জন্য আর কত করবে? আমার রক্তের সম্পর্কের কেউ এতটা ভাবেনি। এখানে এসে থেকে তোমাদের থেকে সুবিধা নিয়েই যাচ্ছি, কিন্তু বিনিময়ে কিছুই করতে পারি না তোমাদের জন্য। আকাশ ভাইয়া সুস্থ হয়ে উঠলে আমাদের সবাইকে তোমার হাতে স্পেশাল রান্না খাওয়াবে, তাতেই হবে শানছেন। তুমি যাও, রেডি হয়ে নাও। ফিনা ও নিকের সাথে আর কিছু সময় কথা বলে রোদ উপরে উঠে। দরজার সামনেই তার লাগেজ। রুমের দরজায় পাসওয়ার্ড সেট করা বিধায় বাইরে রেখে যাওয়া। রোজ সেই লাগেজ নিয়ে ঘরের ভিতরে উড়িয়েস করে। দরজা লক করে লাগেজ খুলতে দেখা যায় প্রয়োজনে সবই রাখা, তেমন কিছু আর আলাদাভাবে নেওয়ার নেই। বেডের উপর বসে মাথায় থাকা ওড়নাটা সরে চুল ছিঁড়ে দিতে এক পাশ দিয়ে সরিয়ে মেজে স্পর্শ করে। সেই দীঘল কালো চুল যা আকাশকে একদিন থমকে দিয়েছিল, সেই কেশরাশি অযত্নে নির্জীব মলিন হয়ে পড়েছে। রোদ যখন নিজের ভাবনায় ডুবেছিল, সেই সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে রোদের মামার নাম্বার বেশি আছে, হোয়াটসঅ্যাপ কল করেছেন। রোদ পাশে থাকা ফোনটা হাতে নিয়ে রিসিভ করতে অপর পাশে থেকে রোদের মায়ের কণ্ঠ ভেসে আসে। কেমন আছিস মা? রোদের ঠোঁটের কোণে বিষাদের হাসি ফুটে ওঠে। তুমি জানো আম্মু, আমি কেমন আছি। জানারা বেগম একটু থেমে বলেন, আজকে রওনা দেবী শুনলাম, কখন যাবি মা? রোদ দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, ভোরবেলা। দোয়া করো আম্মু, যেন আমার নিয়তে বরকত হয়। আমার দোয়া আল্লাহ কবুল করে। অবশ্যই করবে, তুই সাবধানে যাস। পৌঁছে জানাবি কেমন? ঠিক আছে আম্মু, জানাবো। মামাকে বলো দোয়া করতে। জানারা বেগমের সাথে কথা শেষ করে রোদ যখন ফ্রেশ হতে গেল, বাইরে তখন গোধূলির আলো মরে আসছে। সন্ধ্যার অন্ধকার নামার সাথে সাথেই তাকে বেরিয়ে পড়তে হবে। ঘড়ির কাঁটা জানান দিছে প্রস্তুতি সময়টুকু খুব দ্রুত ফুরিয়ে আসছে। রাতের শেষ প্রহরে ফ্লাইটের আগে রোদ একবার আকাশের কেবিনে ঢোকার অনুমতি পেল। নীল গাউন পরে মাথায় ক্যাপ লাগিয়ে সে যখন আকাশের বিছানার পাশে গিয়ে দাঁড়ালো, নির্জীব চাহনিতে আকাশকে দেখে মনে হচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। সে আজ কত শান্ত। রোদ আকাশের শীতল হাতটা নিচের হাতের মুঠে নিল। গাল বেয়ে জল গড়িয়ে পড়লো আকাশের হাতের তালুতে। রোদ নিচে সরে বলল, আমি যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি, তোমার জন্য একটা উপহার আনতে। আমি আল্লাহর কাছ থেকে তোমার সুস্থতা আর তোমার দীর্ঘ জীবন ভিক্ষা চেয়ে আনতে যাচ্ছি। তুমি কিন্তু ফাঁকি দিও না। আমি ফিরে এসে যেন দেখি তুমি তোমার সেই চিরচেনা গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো। যদি আমি এসে তোমাকে এই অবস্থায় দেখি আকাশ, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রোদ আকাশের কপাল আলতো করে নিজের উষ্ঠ ছোঁয়ালো। কেবিন ছেড়ে বেরোনোর সময় আরো একবার ঘুরে দেখে বেরিয়ে আসে। আফজাল চৌধুরী, সায়ন, ফিনা, নিক ও অনিক একসাথে রওনা দিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাতে জুরিখের রাস্তা ধরে দ্রুত গতিতে এগিয়ে চলছে গাড়ি। জুরিক এয়ারপোর্টের সামনে গাড়ি থামতে সমস্ত লাগেজ নামিয়ে অনিক, রোদ আর ফিওনা আফজাল চৌধুরী, সায়ন ও নিকের থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করে। ভোর 4টে জুরিক বিমানবন্দরের রানওয়েতে কুয়াশার চাদর। অনেক সমস্ত লাগেজ চেক ইন করে রোদ ও ফিওনার কাছে এসে দাঁড়ালো। ম্যাডাম, সময় হয়েছে, গেটের দিকে এগোতে হবে। রোদ পরনে একটি কালো রঙের ঢিলেঢালা আবেয়া, মাথায় হিজাব, হাতে একটি ছোট তাসবি। ফিনা নিজেও রোদকে অনুকরণ করে পোশাক পরেছে। ফিনা রোদের হাত ধরে এগোতে এগোতে বলে, শানচেন, মিরাকল হ্যাপেন্স, আই নো হি উইল কাম ব্যাক। ইমিগ্রেশন শেষ করে বিমানে ওঠার পর রোদের মনে হলো সে এক অন্য জগতে প্রবেশ করেছে। জানালার বাইরে তাকাতেই দেখলো বিমানটি যখন মাটি ছেড়ে আকাশে উড়ল, নিচে জুরিখ শহরটা ছোট হতে হতে মিলিয়ে গেল। মেঘের উপর দিয়ে যখন বিমান ছুটছে, রোদ চোখ বন্ধ করলো। তার কল্পনায় বেশি উঠলো কাবা সেই গিলাফ। সে মনে মনে জিকির করতে লাগলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাল শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলুক লা শারিকা লাক। বিমানের ভেতরে অনিকে ফিওনা কয়েকবার রোদকে খাবার খেতে বলল, কিন্তু রোদের ভিতরে অস্থিরতার কারণে সে খাবার খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা পোষণ করলো না। তার পেটে ক্ষুধা অনুভব হচ্ছে না, শুধু অনুভব হচ্ছে এক অদ্ভুত তৃষ্ণা। দীর্ঘ সফরের ক্লান্তি রোদের শরীরে বিন্দুমাত্র ছিল না। জেদ্দা বিমানবন্দর থেকে ট্যাক্সিতে করে মক্কা সীমানায় প্রবেশের সময় চারদিকের পাহাড় আর মরুভূমির দৃশ্য তাকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। মক্কার প্রতিটি ধূলিকণায় যেন রহমত মিশে থাকার এক গভীর অনুভূতি তাকে আচ্ছন্ন করে রেখেছিল। হোটেলে পৌঁছে লাগেজ রাখার পর অনিক রোদ এবং ফিওনাকে কিছুটা জ্বরে নেওয়ার পরামর্শ দিল। এশার নামাজের পর হারামে ভিড় কিছুটা কমে আসবে ভেবে সেই সময় বের হওয়ার প্রস্তাব দিলে রোদ তাতে সম্মতি জানালো। দীর্ঘ পথ চলার ধকল
শরীর ও মনকে সতেজ করে নিতে তারা কিছুক্ষণ বিশ্রামের সিদ্ধান্ত নিল। পবিত্র মসজিদুল হারামে বিশাল মিনারগুলো যখন সামনে এলো, রোদের হৃদস্পন্দন বেড়ে গেল। কিং আব্দুল আজিজ গেট দিয়ে ভেতরে ঢোকার পর মার্বেল পাথরের শীতল স্পর্শ তার গায়ে লাগতেই শরীরটা শিউরে উঠল। চারিদিকে শুধু সাদা পোশাকে মানুষের ঢল। রোদ মাথা নিচু করে ফিওনার হাত ধরে এগোতে লাগলো। অনেক বারবার বলছে, ম্যাডাম সাবধানে। একটু সামনে এগোতেই মাথা দেখা গেল। রোদ যখন প্রথমবার কাবার উপর দৃষ্টি নিবদ্ধ করলো, তার পৃথিবী যেন থমকে গেল। সে বিশাল কালো গিলাফ ঢাকা ঘর, চারদিকে মুখ করে সারা বিশ্বের মানুষ সেজদা দেয়। রোদের চোখের বাঁধ ভেঙে গেল। সে জায়গাতেই হাঁটু গেড়ে বসে পড়লো। দুই হাত তুলে ডুকরে কেঁদে উঠল সে। হে আল্লাহ, আমি এসেছি। আপনার এই নগণ্য বান্দি আপনার দুয়ারে দাঁড়িয়েছে। আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বুঝি না। শুধু জানি আমার স্বামী আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনি তো জীবন আর মৃত্যুর মালিক। আপনি যদি চান আমার স্বামী এখনই চোখ মেলে তাকাবে। ইয়া মাহবুদ, আমার এই সফরকে কবুল করুন। আল্লাহর গুনাহ মাফ করে তাকে সুস্থ করে দে। রোদ কাবা প্রাঙ্গণে প্রবেশ করে পরম একনিষ্ঠতায় তাপ শুরু করলো। প্রতিটি চক্করে তার হৃদয়ের সমস্ত আকুলতা ঢেলে সে প্রিয় মানুষটির জন্য দোয়া করতে লাগলো। কাবার গিলাফ ছুঁয়ে দাঁড়িয়ে সে অশ্রুসিক্ত চোখে বারবার তার আরোগ্যের প্রার্থনা জানানো। ভিড়ের মাঝে নিজেকে নিঃসঙ্গ মনে হলো। কাবার সান্নিধ্যে তার মনে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি নেমে এলো। এরপর ঝমঝমের পানি পান করে এবং মহান আল্লাহর দরবারে তার জীবনের কঠিন পরীক্ষাগুলো সহজ করা মিনতি জানিয়ে সে উমরার বাকি যাবতীয় আনুষ্ঠানিকতা ও দোয়া অত্যন্ত ধীর স্থিরভাবে সম্পূর্ণ করলো। নিজের ব্যক্তিগত চাওয়া আর স্রষ্টার প্রতি অদম্য বিশ্বাস নিয়ে সে তার এই প্রথম সফর শেষ করলো। মক্কার আনুষ্ঠানিকতা শেষে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারতের মাধ্যমে দীর্ঘ 7 দিনের সফর শেষ হয়। রোদের মনে এক দৃঢ় বিশ্বাস জন্মালো যে রব তাকে এত দূর নিয়ে এসেছেন, তিনি নিশ্চয়ই তাকে খালি হাতে ফেরাবেন না। মক্কার পবিত্র আধ্যাত্মিক প্রশান্তি আর মদিনার শীতল পরশ মনে মেখে 7 দিন পর রোদ, অনিক আর ফিওনা জুরিখের উদ্দেশ্যে রওনা দিল। ফেরার পথে বিমানের জানালার বাইরে মেঘের ভেলার দিকে তাকে রোদের মনে হলো সে যেন এক নতুন রোদকে সাথে নিয়ে ফিরছে। তার চোখে সেই দিশাহারা ভাবটা এখন নেই। সেখানে থিতু হয়েছে এক গভীর প্রশান্তি আর অটল বিশ্বাস। মনের ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। জুরিক বিমানবন্দরে যখন বিমানটি অবতরণ করলো, বাইরের কনকনে ঠান্ডা বাতাস রোদের গায়ে লাগতে তার মনে পড়লো আইসিইউ এর সেই শীতল কেবিনের কথা। মনটা বেকুল হয়ে আছে এক নজর আকাশকে দেখতে। ইমিগ্রেশন পার হয়ে বাইরে আসতে তারা দেখতে পেল আফজাল চৌধুরী ও নিক দাঁড়িয়ে আছেন। রোদ ফিওনা এগিয়ে আসতে আফজাল চৌধুরী জিজ্ঞাসা করেন, সবকিছু ঠিকঠাক মতো হয়েছে তো? রোদ জবাব দেয়, জি আব্বু, সব ঠিক মতো হয়েছে। আব্বু, ডাক্তারের কিছু জানিয়েছে? আফজাল চৌধুরীর মুখটা মলিন হয়ে আসে রোদের প্রশ্নে। আফজাল চৌধুরীর মলিন মুখ দেখে রোদ শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে, আব্বু, কোনো সমস্যা হয়েছে? আফজাল চৌধুরী দুই দিকে মাথা নেড়ে বলে, কোনো সমস্যা হয়নি, কিন্তু আকাশের অবস্থা যেমন ছিল ঠিক তেমনই আছে। কিন্তু মা, তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। রোদ মাথা নিচু করে বল, হসপিটাল চলুন আব্বু। আফজাল চৌধুরী, রোদ, ফিওনা, অনিক ও নিককে নিয়ে সোজা হসপিটালে এসে পৌঁছান। আকাশের কেবিনের কাছে পৌঁছাতে দেখা যায় দুজন নার্স এবং ডাক্তার দ্রুত আকাশে কেবিনে ঢুকছেন। ডাক্তার এবং নার্সদের এমন ছুটে যাওয়া দেখে রোদের বুকের মাঝে কেমন মোচড় দিয়ে উঠে। ছুটে যায় কেবিনের সামনে। সেই সাথে আফজাল চৌধুরী ছুটে যান। জামশেদ ভাই ইতিমধ্যে সেইখানে উপস্থিত। রোদ জামশেদ ভাই সামনে দাঁড়িয়ে আতঙ্কিত গলায় প্রশ্ন করে, জামশেদ ভাই, কি হয়েছে? আকাশ ঠিক আছে তো? ডাক্তার, নার্স এমনভাবে দৌড়ে গেল কেন? জামশেদ ভাই রোদকে দেখে বলেন, আকাশের পালস ফল করেছে হঠাৎই। কি বলছেন জামশেদ ভাই? হঠাৎ করে এমন কেন হলো? জামশেদ ভাই উদ্বেগ মাখা মুখ আর অস্ফুট কথাগুলো শোনার সাথে রোদ কেবিনের দিকে এগিয়ে গেল। কাছের ছোট জানালার ওপাশে যে দৃশ্য তার চোখে পড়ল তা দেখার জন্য সে মানসিকভাবে বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। ভিতরে এক নিদারুণ যুদ্ধ চলছে। ডাক্তার ও নার্সদের ব্যস্ততা, যান্ত্রিক সংকেতের দ্রুত বিপিং শব্দ, সব মিলিয়ে এক উদ্বেগময় পরিস্থিতি। একজন ডাক্তার গম্ভীর মুখে নার্সদের দ্রুত ইনস্ট্রাকশন দিচ্ছেন, আর অন্যজন বিরামহীনভাবে আকাশের বুকে সিপিআর দিয়ে যাচ্ছে। প্রতিটি চাপ যেন রোদের নিজের কলিজায় গিয়ে বিচ্ছে। জুরিকে সেই আধুনিক হাসপাতালের নিস্তব্ধতা ভেঙে আজ শুধু এক প্রাণ বাঁচানোর মরিয়া লড়াইয়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে কেবিনের চার দেয়ালে। মানুষ হয়ে জন্মানোর যেমন অনেক সুবিধা আছে, ঠিক তেমনই অনেক অসুবিধা আছে। তার মধ্যে একটি হলো, আপনি চাইলেই আর একটা মানুষকে কখনোই জোর করে নিজের কাছে ধরে রাখতে পারবেন না, আবার তাকে ভুলেও থাকতে পারবেন না। জীবনের এই কঠিন মুহূর্তে এসে রোদের কাছে বারংবার এটাই মনে হচ্ছে, মানুষ হয়ে জন্ম নেওয়াটা কিছু মানুষের জন্য ভুল। আজকে যদি সে মানুষ না হয়ে ওই আকাশে উড়ে বেড়ানো পাখি হতো, বা পথের দ্বারা জন্মানো গুল্মলতা, তাহলে তো প্রিয় মানুষ হারানোর বেদনা সইতে হতো না।
আকাশের অবস্থা স্টেবল। আপনি বাড়িতে যান ভাবি। শায়নের গলার আওয়াজে রোদের ভাবনা ছেদ ঘটে। সোজা হয়ে বসে দীর্ঘশ্বাস ফেলে বলে, জ্ঞান ফেরার কোনো সম্ভাবনার কথা কি ডাক্তার বলেছে? রোদের প্রশ্ন শুনে শায়ন মাথা নিচু করে ফেলে। শুকনো মুখে জবাব দেয়, না ভাবি, কিছু জানায়নি। পুনরায় দীর্ঘশ্বাস। জানেন তো ভাইয়া, জ্ঞান তো আমি এমন কোনো পাপ করিনি যে পাপের কারণে কাবার গিলাপ ধরে করা দোয়া কবুল হবে না। হতাশ হবেন না ভাবি, একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। হতাশ হচ্ছি না। মহান রাব্বুল আলামিনের প্রতি আমার বিশ্বাস আছে, তিনি অবশ্যই আমার দোয়া ফিরিয়ে দেবেন না। আর রোদের কথা শেষ হওয়ার পূর্বেই হঠাৎ কারোর আগমনে রোদ থেমে যায়। পাশে তাকাতেই দেখতে পায় নীল দাঁড়িয়ে আছে, চোখে মুখে চিন্তিত ভাব। রোদের দিকে খানিকটা এগিয়ে এসে জিজ্ঞাসা করে, রাপুঞ্জেল, এগুলো কিভাবে হলো? আমি ইতালি ছিলাম, আজকেই ফিরেছি। খবর শোনা মাত্র চলে এলাম। আকাশ কেমন আছে? নীলকে দেখে রোদ আর সায়ন দুজনে উঠে দাঁড়ায়। নীলের দিকে তাকিয়ে রোদ বলে, বেশি ভালো না। জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা কথা ডাক্তার বলেননি। রোদের কথায় নীল চমকে উঠে বলে, কি বলছো? সুস্থ সবল মানুষটার এমন কোন শত্রু আছে যে এমন করলো? পুলিশ কিছু জানিয়েছে? রোদ দুই দিকে মাথা নেড়ে বলে, না, ইনভেস্টিগেশন চলছে। রোদের কথা শেষ হতে সায়ন রোদকে বলে, ভাবি, আপনি প্যান্ট হাউসে ফিরে যান। আর কতক্ষণ এভাবে থাকবেন? আঙ্কেল চলে গিয়েছে। শায়নের কথায় রোদ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বল, হ্যাঁ যাব। আপনি এখানে থাকবেন, আমি আছি। জামশেদ ভাই আসলে তারপর যাব। ঠিক আছে, কোনো প্রয়োজন হলে কল করবেন। রাপুঞ্জেল চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আমি ওই দিক দিয়ে যাব। নীলের কথায় রোদ সাথে সাথেই জবাব দেয়, আপনি বলেছেন সেই জন্য ধন্যবাদ, কিন্তু নিচে গাড়ি আছে, আমি তাতেই চলে যাব। আরে শিওর, তুমি পারবে? জি অবশ্যই। শায়নের থেকে বিদায় নিয়ে আকাশকে আর একবার দেখে বেরিয়ে আসে রোদ। সেই সাথে পিছু পিছু নীল আসে। লিফটের সামনে দাঁড়িয়ে নীল রোদকে বলে, রাপুঞ্জেল, চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। নীলের কথায় রোদ কোনো প্রত্যুত্তর করে না। লিফট চলে আসায় লিফটে উঠে পড়ে। নিচে নামলে রোদ দেখতে পায় অনেক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িতে ওঠার আগে রোদ নীলকে বলে, ধন্যবাদ এত সুন্দরভাবে সান্ত্বনা দেওয়ার জন্য। একসময় আমার আর আকাশে বাড়িতে বেড়াতে আসবেন। আসি, আল্লাহ হাফেজ। নীলকে কথাগুলো বলে রোদ গাড়িতে উঠে বসে। রোদ রোদ উঠে বসতে অনেক গাড়ি স্টার্ট দেয়। নীল সেইখানে দাঁড়িয়ে রোদের গাড়ি চলে যাওয়া দেখে চোখে সানগ্লাস দেয়। আঙুলের মাথায় ছবির রিং ঘোরাতে ঘোরাতে নিজের গাড়িতে উঠে বসে। প্যান্ট হাউসে পৌঁছাতে রোদ দেখতে পায় আফজাল চৌধুরী সোফায় বসে আছে। তার সামনে একটা লাগেজ, ফোনে কিছু একটা দেখছেন। আফজাল চৌধুরীর সামনে লাগেজ দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, আব্বু, আপনি কি কোথাও যাচ্ছেন? আফজাল চৌধুরীর ফোনের থেকে নিজের চোখ সরে রোদের দিকে তাকে একটু হেসে বলেন, আরে মা, বাংলাদেশে ফিরে যাচ্ছে। আয়েশা একা আছে। আফজাল চৌধুরী ফিরে যাচ্ছেন শুনে রোদ যেন আরো বেশি অবাক হয়। এগিয়ে এসে সোফায় বসে জিজ্ঞাসা করে, এবার হঠাৎ করে চলে যাবেন আব্বু? আমি এখানে একা সব সামলাতে পারবো? পারবে মা, আর যে কোনো সমস্যা হলে জানাবি, আমি চলে আসবো। একটু পরে ফ্লাইট, আমি বেরোবো মা। রোদ মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে আব্বু, সাবধানে যাবেন। আয়েশা আতিকার খেয়াল রাখবে। এবার যখন আসবেন ওদেরকে নিয়ে আসবেন। ঠিক আছে মা, তুই নিজের আর আকাশের খেয়াল রাখিস। আর জামশেদ, অনিক, সায়ন তো রইল। নিক আর ফিওনার কথা আলাদাভাবে বলতে হবে না। সাবধানে থাকিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস মা। রোদ অশ্রুজ্জ্বল চোখে আফজাল চৌধুরীকে বলে, আপনি সাবধানে যাবেন আব্বু, পৌঁছে জানাবেন। রোদে থেকে বিদায় নিয়ে আফজাল চৌধুরী বেরিয়ে যান। রোদ লিফট পর্যন্ত এগিয়ে দিয়ে আবার ফিরে আসে প্যান্ট হাউসে। দরজা খুলে ভিতরে ঢুকতে এক বিশাল প্যান্ট হাউসে রোদ নিজেকে সম্পূর্ণ একা আবিষ্কার করে। বাড়ির প্রতিটা কোণ যেন নিঃসঙ্গতা ও নিস্তব্ধতা জানান দিচ্ছে। ধীর পায়ে সে ড্রয়িং রুম ছাড়িয়ে কাচের বিশাল দেয়ালটার সামনে গিয়ে দাঁড়ালো, যেখান থেকে রাতের আকাশটা দিগন্ত বিস্তৃত দেখায়। মে মাসে জরিকে স্নোফল হয় না, পরিষ্কার আকাশ, মাঝে মাঝে মেঘের আনাগোনা বৃষ্টি নামায়। রোদ এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আফজাল চৌধুরী এভাবে চলে যাওয়াতে রোদের মনের মধ্যে খটকা লাগছে। আফজাল চৌধুরীর চোখে মুখে চিন্তার সেই ভাব দৃশ্যমান হয়নি, বরং তার ফিরে যাওয়ার ভঙ্গিটা ছিল অদ্ভুত রকমের নির্ভর, যেন দীর্ঘ প্রতীক্ষিত কোনো বোঝা তার কাঁধ থেকে নেমে গেছে। অদ্ভুত সব ভাবনা এসে মাথায় বের করছে। নিস্তব্ধ ঘরে শুধু নিজের হৃদস্পন্দনের শব্দটাই এখন রোদের কাছে বড্ড জোরালো মনে হচ্ছে। প্রতিটা ভাবনা যেন এক একটা গোলক ধাঁধা, যার কোনো কুল কিনারা সে খুঁজে পাচ্ছে না। টেলস বারের ভেতরে আলোর চেয়ে অন্ধকারের দখলে যেন বেশি। নিউন নীল আর রক্তিম আবার সেই সাথে সিগারেটের ধোঁয়ায় আটকে গিয়ে একটা বৈদিক পরিবেশ তৈরি করেছে। ব্যাকগ্রাউন্ডে খুব মৃদু লয়ে বাজছে জাজ মিউজিক।
ভ্যালেন্টিনা থমাসের বাম উড়ের উপর পায়ের উপর পা তুলে বসে স্মোকিং করছে। ডেড বডি কনের এক পা সম্পূর্ণ উন্মুক্ত হয়, পায়ে সম্পূর্ণটা উন্মুক্ত হয়ে আছে, কিন্তু সেদিকে যেন কোনো খেয়াল নেই। ঠোঁটে চিকচিক করছে লাল লিপস্টিকের প্রলেপ, হাতে লম্বা নখ। থমাসের মুখে চারপাশে ঘুরিয়ে এনে আবেদনময় রূপে বলে, হোয়ার ইজ ইউর ব্লু ম্যান? থমাসের হাতে থাকা রেড ওয়াইন গ্লাসে চুমুক দিয়ে বলে, অন দ্য ওয়ে বেব। ভ্যালেন্টিনা সিগারেট আবারও টান দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে জিজ্ঞাসা করে, অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্যাট ফাকিং হ্যান্ডসাম মিস্টার জাইরোনিক্স? জাজ হি গেট টু স্লিপ ফর এভার টু? তার এই প্রশ্নে একই সাথে তাচ্ছিল্য আর এক ধরনের পৈশাচিক আনন্দ মিশে আছে, যা থমাসের ভেতরে ক্ষোভকে আরও উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। তবুও থমাস স্বাভাবিকভাবেই জবাব দেয়, লেট দ্য ব্লু ম্যান কাম। থমাসের কথা শেষ হতে দেখা যায় গার্ডসের কাছে কার্ড দেখে নীল এগিয়ে আসে। ভিতরে ঢুকে থমাসকে ও ভ্যালেন্টিনাকে ইশারায় হাই হ্যালো করে সিঙ্গেল সোফায় বসে। নীলকে দেখে থমাস জিজ্ঞাসা করে, ইটালির ট্রিপ কেমন ছিল? ওইখানে ডিল ডান। একজন ওয়েটার এগিয়ে এসে নীলের হাতে ড্রিঙ্কস দিয়ে যায়। নীল ড্রিঙ্কস হাতে নিয়ে থমাসকে বলে, আল ক্লিয়ার। এখন এদিকটা ক্লিয়ার করে রাপুঞ্জেলকে আমার হাতে তুলে দাও। খবর কি? এনি প্রোগ্রেস? নীল ড্রিঙ্ক চুমুক দিয়ে জানায়, চেঞ্জ আসার সম্ভাবনা নেই। এখন একবারে ঘুম পড়িয়ে বিদায় করো থমাস। থমাস এবার সোজা হয়ে বসে। সেই সাথে ভ্যালেন্টিনা থমাসের উড়ো থেকে নেমে পাশে পায়ের উপর পা তুলে বসে। থমাস নীলের দিকে তাকিয়ে বলে, জোরান শুট করেছে, আর এখনকার কাজ আমার। নীল শঙ্কিত দৃষ্টিতে থমাসের দিকে তাকিয়ে জানতে চায়, কি কাজ? থমাস বাঁকা হাসলো, চোখের মনে দুটো চিকচিক করে উঠলো জিজ্ঞাসায়। জ্ঞান ফিরবে না, গুড, কিন্তু আমরা ওর ভাগ্যের উপর ভরসা করে বসে থাকতে পারি না। কোমা থেকে মানুষ ফিরে আসার রেকর্ড অনেক আছে। আমি চাই ও চিরতরে ঘুমিয়ে পড়ুক। পকেট থেকে আঙুলের সমান ছোট একটা কাচের অ্যাম্পুল বের করে টেবিলের মাঝখানে রাখলো। নীল আলোয় অ্যাম্পুলের ভেতরে স্বচ্ছ তরলটা হিরের মতো ঝিলিক দিয়ে উঠলো। নীল বেশ মনোযোগ দিয়ে সে আম্পুলের দিকে তাকে জিজ্ঞাসা করে, এটা কে? এটা সাকসিনাইল কোলিন, জাস্ট ফুসিট। আম্পুলটা হাতে নিয়ে নীল ভালোভাবে দেখে বলল, হাই পাওয়ার ড্রাগ, স্যালাইনে ইনজেক্ট করবো তাই তো? এক্স্যাক্টলি। কালকের মধ্যে আকাশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। নীল আম্পুলটা নিজের স্যুটের হিডেন পকেটে রেখে দেয়। ঠিক তখনই জোরানের আগমন ঘটে। জোরান একজন রাশিয়ান শুটার, বাজ পাখির মতো তীক্ষ্ণ নিশানা। এক ছিল এদিক ওদিক হওয়ার প্রশ্নে উঠে না যখন জোরান শুট করে। জোরানের দিকে নীল তাকাতে নিজের চোখ মুখ কুঁচকে ফেলে। ধবধবে সাদা চামড়া, অজস্র দাগ, মুখের অভিব্যক্তি একেবারে নির্জীব, যেমন মানুষ নয় রোবট। টেবিলের সামনে এসে দাঁড়িয়ে রাশিয়ান ভাষায় জোরান বলে, আমার বাকি টাকাটা। থমাস খুশি খুশি ভাবে বলে, বস ড্রিঙ্ক করো, তারপর টাকা নিয়ে চলে যাও। জোরান কাটকাট গলায় জবাব দেয়, কোনো দরকার নেই, টাকাটা দাও। জোরানের হাবভাব থমাসের ভালো না ঠেকে, কথা না বাড়ে হাত দিয়ে গার্ডদের ইশারা করে। স্টেজ সাথে একজন গার্ডস একটা ব্রিফকেস এনে থমাসের সামনে টেবিলে রাখে। থমাসের আদেশ অনুযায়ী খুলতেই দেখা যায় তাতে ব্রিফকেস $32। জোরান সেগুলো ঘাড় কাত করে দেখে নিয়ে ব্রিফকেস বন্ধ করে সেখান থেকে চলে যায়। না কোনো কথা, না ভাব বিনিময়। জোরান চলে যেতে থমাসকে নীল বলে, এটা মানুষ না, অন্য কিছু। থমাস আবারও বাঁকা হেসে বলে, মেশিন, যতটুকু ইনস্ট্রাকশন ততটুকু কাজ। কাজ শেষ তোমাকে সে চেনেন, আর তুমিও না। শেষ কাজটা ওকে দিয়ে করালে ভালো হতো না? তাহলে জোরানকে তোমার রাপুঞ্জেল দিয়ে দিও। ওকে। থমাসের জবাবে নীলের মুখটা থমথমে হয়ে যায়। কথা না বাড়িয়ে থমাসকে বলে, ঠিক আছে, কাজ হয়ে যাবে। পরশুদিন সকালের নিউজ হেডলাইনের জন্য তৈরি হও। ম্যাসিভ হার্ট অ্যাটাক ইন কোমা, মিস্টার জাইরোনিক্স ইজ নো মোর ব্রিভ। শীতল ঠান্ডা গলায় কথাটা বলে থমাসের অট্টহাসিতে ফেটে পড়ে সম্পূর্ণ ঘরটা। সেই সাথে ভ্যালেন্টিনের পৈশাচিক হাসি নীলের নজর এড়ায় না। জুরিখের সবচেয়ে প্রাচীন এবং নিরিবিলি জায়গাগুলোর একটি হলো লিন্ডেনহফ। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই চত্বর থেকে পুরো শহর আর লিমার্ট নদী দেখা যায়। মধ্যরাতে এখানটা একদম জনমানবহীন হয়ে পড়ে। জোরান তার কালো ব্যাগটা শক্ত করে ধরে। লিন্ডেনহফে সেই পাথরের চত্বর ধরে হাঁটছিল, পরনে লেদার জ্যাকেট আর মাথার ক্যাপ। মাথা নিচু করে চেহারা আড়াল হয়ে যায়। কাঁধে থাকা ব্যাগে আছে থমাসের দেওয়া ডলার আর তার রাশিয়ান পাসপোর্ট। কন্ট্যাক্ট অনুযায়ী কাজ সে নিখুঁতভাবে শেষ করেছে। একটা প্রফেশনাল শট যা আকাশের বাচ্চার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন তার গন্তব্য জুরিক এয়ারপোর্ট, তারপর নিচের দেশ রাশিয়া। বড় বড় লিন্ডেন গাছগুলোর ছায়া পাথরে মাটির উপর ভৌতিক ছায়া সৃষ্টি করছে। জোরান যখন চত্বরের শেষ মাথায় তার লুকানো বাইকটির কাছে পৌঁছালো, ঠিক তখন এক অদ্ভুত যান্ত্রিক গর্জন চারপাশে নিস্তব্ধতা চিরে দিল। কৌতূহলের দৃষ্টিতে জোরান সেদিকে তাকিয়ে আছে। অন্ধকার চিরে একটা কুচকুচে কালো স্পোর্টস বাইক আগুনের গোলার মতো ছুটে এসে ঠিক জোরানের সামনে ব্রেক কষল। টায়ারের ঘর্ষণে পাথরের চত্বর থেকে
স্ফুলিঙ্গে ছিটকে বের হলো। জোরান তাতে কয়েক পা পিছিয়ে যেয়ে রাশিয়ান ভাষায় জিজ্ঞাসা করে, তুই কে? কিন্তু বিপরীত দিক থেকে কোনো জবাব আসে না। জোরান সামনে তাকায়। আরোহীন আপাদমস্তক মোড়া কালো লেদার জ্যাকেটে, প্যান্ট, মাথায় কালো ফুল, ফেস হেলমেট, হাতে হ্যান্ড গ্লাভস। কোনোভাবেই দেখার কোনো সুযোগ নেই। জোরান থমকে দাঁড়ালো। তার দীর্ঘ বছরের ট্রেনিং আর অভিজ্ঞতা তাকে জানান দিচ্ছে বিপদ। সে তার জ্যাকেটের ভেতর লুকিয়ে রাখা ব্যাকআপ পিস্তলটার দিকে হাত বাড়াতে গেল, কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষিপ্রতায় সেই কালো ছায়াটি তার হ্যান্ডগান বের করে আনলো। মূর্তির নীরবতা ভঙ্গ করে জুরিখের এই নির্জন পাহাড়ে কেবল প্রতিধ্বনিত হলো তিনটে ভয়ঙ্কর শব্দ, ঠাস ঠাস ঠাস। সাইলেন্সার বিহীন বন্দুকের আগুনের ঝিলিক অন্ধকারকে চিরে দিল। প্রতিটি বুলেট নিখুঁত জ্যামিতিক নিশানায় জোরানের বুকের ঠিক বাঁ পাশে হৃৎপিণ্ডকে এফোর উপর করে দিয়ে গেঁথে গেল। জোরান মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। অবিশ্বাস্য এক যন্ত্রণার ঢেউ তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। তার ঠোঁটের কোণ চিরে কালচে লাল রক্তের একটা ধারা নেমে এলো। জোরান থপাস করে পাথরের মেঝের উপর আসতে পড়লো। ব্যাগ ভর্তি রক্তমাখা টাকাগুলো ছড়িয়ে পড়লো লিন্ডহফের প্রাচীন পাথরের রাস্তার উপর। সে কালো ছায়াটি এক মুহূর্ত অপেক্ষা করলো না। বাইকের ক্লাসের অ্যাক্সিলারেটরে সজোরে মোচড় দিল সে। টায়ারের ঘর্ষণে ধোঁয়া তুলে ছায়াটি মুহূর্তের মধ্যে অন্ধকারের সাথে মিলিয়ে গেল চোখের পলকে। জোরকে সে নির্জন পাহাড়ে পড়ে রইল রাশিয়ার দুর্ধর্ষ শুটার জোরান। তার নিথর চোখের মনে দুটো স্থির হয়ে আছে, আর তার বুকের ক্ষত থেকে বেরিয়ে আসা রক্তধারায় রঞ্জিত সম্পূর্ণ পথ। হাসপাতাল জায়গাটা বড় অদ্ভুত এক জায়গা। এখানে প্রতিটি দেয়ালে দেয়ালে থাকে প্রতীক্ষা, দীর্ঘশ্বাস, অসহায়তার গল্প। হাসপাতালের প্রতিটি করিডোর জানে মানুষ কতটা অসহায় হতে পারে এই এক জায়গায় এসে। কতই না প্রার্থনা, কতই না রাত জেগে থাকা। জুরিখের হাসপাতালের নিয়ম করে দুই বেলা আকাশের কাছে এসে বসে থাকা এবং তার সাথে একপাক্ষিক কথোপকথন চালিয়ে যাওয়া রোদের একমাত্র কাজ। হাসপাতালে এত রোগ এবং রোগী দেখে রোদের মনে হয় মানুষ আসলে একটা ফানুস ছাড়া কিছু না। দম ফুরিয়ে গেলে সব শেষ। সাথে সাথে মনে আসে সেই লাইন, হায় রে মানুষ রঙিন ফানুস, দম ফুরালে ফুস, তবু তো ভাই কারোর তো নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুস। একটা চেয়ার নিয়ে রোদ আকাশের মাথার পাশে বসলো। আকাশ গভীর ঘুমে আচ্ছন্ন, তার চোখ বন্ধ, মুখে একটা প্রশান্তি। দেখে মনে হয় কোনো একটা সুন্দর স্বপ্ন দেখছে। রোদ আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আলতো করে, তারপর আকাশের হাতটা নিজের হাতে নিল। কি আশ্চর্য, মানুষটা বেঁচে আছে অথচ হাতটা বরফের মতো ঠান্ডা। রোদ ফিসফিস করে বলল, মিস্টার চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? খুব তো জেদ আপনার। এখানে এই অসময়ে ঘুমানোর মানে কি? একবার চোখ মেলে তাকান তো। আপনার সাথে এখনো কত চুক্তি করার আছে, সেগুলো করবেন তো নাকি? আকাশ কথা বলল না, বলার কথাও না। রোদের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। জানালার ওপাশে তাকিয়ে দেখলো জুরিখে নীল আকাশটা কালো মেঘে ঢেকে যাচ্ছে। রোদের খুব ইচ্ছা হলো আকাশকে বলতে, আপনি নেই বলে জুরিখের আকাশটা মুখ ভার করে আছে, কিন্তু সে তা বলল না। ওদের নাটকে এবং ন্যাকামো কথা বলতে তার লজ্জা লাগে। সে এবার আকাশের দিকে ফিরে তাকালো। তার গলার কাছে কান্না দলা পাকিয়ে আসছে। রোদ সেই কান্না গিলে ফেলে বলল, আপনার ওই বিশাল পেন্ট হাউসটা এখন একটা গোরস্থানের মতো লাগে। একা একা থাকতে আমার খুব ভয় করে। আপনি কি জানেন? জানেন না? রোদ একটা দীর্ঘশ্বাস ফেললো। চারপাশে একটা অদ্ভুত বাঁধন তাদের দুজনকে বেঁধেছিল। সেই বাঁধনটা যে কখন এত শক্ত হয়ে গেছে রোদ নিজেও টের পায়নি। আজ এই নিঃসঙ্গ মুহূর্তে এসে মনে হচ্ছে পৃথিবীটা আসলে বড্ড ছোট, আর মানুষের আয়ু তার চেয়ে ছোট। রোদ উঠে দাঁড়ালো। যার সময় হলো। সে নিচু হয়ে আকাশের ডান হাতের পিঠে আলতো করে একটা চুমু খেলো। তার ঠোঁট স্পর্শ করলো শীতল চামড়া। রোদ বিড়বিড় করে বলল, তাড়াতাড়ি আগের আকাশ হয়ে ফিরে আসো, তোমার সাথে অনেক চুক্তি করা বাকি আছে। কেবিন থেকে বের হওয়ার সময় রোদ একবার পেছনে ফিরে তাকালো না। পেছনে ফিরে তাকালে মায়া বাড়ে, আর মায়া বাড়লে মানুষের কষ্ট বাড়ে। কারণ মায়া কাটানোই হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আর রোদ কঠিন কাজ করতে চায় না। সে চায় জীবনটা সহজ সরল সমান্তরাল ভাবে চলুক। আকাশে কেবিন থেকে বের হতে রোদের সাথে দেখা হয়েছে শাওনে। রোদ কেবিন থেকে বের হচ্ছিল, আর শায়ন ঠিক সেই মুহূর্তে কেবিনে ঢুকতে যাচ্ছিল। রোদকে দেখে শায়ন সালাম দিয়ে বলে, ভাবি কখন এলেন? রোদ সেখানে দাঁড়িয়ে জবাব দেয়, ঘন্টাখানেক হবে। আপনি কি জামশেদ ভাইয়ের সাথে থাকছেন? পেন্ট হাউসে আসছেন না? জামশেদ ভাইয়ের সাথেই আছি। আর পেন্ট হাউসে আপনি থাকেন, ফিউনা থাকে, এই জন্যই যাই না। শায়নের কথায় রোদ আর এ বিষয়ে কথা না বাড়িয়ে বলে, আপনি তাহলে থাকুন, আমি আসছি। শায়ন রোদের দিকে তাকিয়ে স্ফীত হেসে বলে, ঠিক আছে ভাবি, সাবধানে যাবেন। গাড়ি আছে তো নিচে? জি আছে।
আসছি ভাইয়া। সায়নের সাথে কথাটা বলে রোদ এগিয়ে লিফটের দিকে। সায়ন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। লিফট আসতে রোদ উঠে যায়। লিফট নেমে যেতে সায়ন আকাশের কেবিনে ঢুকে। কেবিনে ঢুকতে সে দেখতে পায় আকাশ বেডের সাথে হেলান দিয়ে এক হাত দিয়ে চোখ ঢেকে আতশোয়া হয়ে বসে আছে। আকাশকে এইভাবে বসতে থাকতে দেখে সায়ন হাতের গ্লাভস খুলতে খুলতে নিচে সরে জিজ্ঞাসা করে, কি রে, এভাবে ঝিম মেরে বসে আছিস কেন? সায়নের কথা শুনে আকাশ সোজা হয়ে বসে মুখটা বেজার করে বলে, বউয়ের সামনে এমন মরার মতো পড়ে থাকতে হলে বুঝছিস কেন এইভাবে বসে আছি? আকাশের কথায় সায়ন একটু শব্দ করে হেসে ওঠে। চেয়ার টেনে বসে বলে, ওরে শালা, আমি ভাবতেই পারছি না আকাশে এত পরিবর্তন। বউর জন্য বেচারের কি অবস্থা! এতটা শোচনীয় পরিবর্তন অবিশ্বাস্য। আকাশ এইবারে সায়নের দিকে সরু নেত্রে তাকিয়ে বলে, বিয়ে করলে বুঝতিস। এখন বল কি খবর? যেভাবে বলেছিলাম সবটা সেভাবে করেছিস তো? একদম সব সেটিং করে এসেছি। নীল বেড়া, তোকে ভিটামিন দিতে আসলে ওকে একটু ভিটামিন ইনজেক্ট করে দিস। সায়নের কথায় আকাশ একটু তাচ্ছিল্যভাবে বাঁকা হেসে বল, আসুক। আমার বউয়ের দিকে হাত বাড়ানো, ওই হাত সারা জীবনের জন্য অচল করে দিব। আকাশের কথা শেষ হতেই সায়ন একটু বাঁকা নজরে তাকে সন্দেহের সাথে বলে, সব ঠিক আছে, কিন্তু তোর মতো একজন ইন্ট্রোভার্ট এক্স গার্লফ্রেন্ড আছে ভাবতেই পারছি না। আছে না ছিল? সায়নের ভুল সাথে সাথে শুধরে দেয় আকাশ। যারা কাহিনীটা কি সত্যি করে বলতো? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, সময় হলে জানবে, আগের উৎসবটা জানুক। আকাশের কথার ধরন বুঝে সায়ন এই বিষয়ে কথা এগোয় না। সায়ন বোঝা যায় প্রিয় বন্ধুর মনের ভিতরে জায়রা নামটা এখন শুধুই বিষাদময় স্মৃতি। আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, যেন তারা আসে কেবল কিছু অমলিন আর মায়াবী স্মৃতি বনে দিতে। বসন্তের বাতাসের মতো তারা হৃদয়ে দোলা দিয়ে যায়। আর ঠিক যখন আমরা তাদের উপস্থিতিতে অভ্যস্ত হতে শুরু করি, তখনই তারা কুয়াশার মতো মিলিয়ে যায় অজানায়। স্মৃতিগুলো তৈরি করা যতটা সহজ, সেগুলোর ভার বয়ে বেড়ানো ততটাই কঠিন। মানুষগুলো হারিয়ে যাওয়ার পর আমাদের চারপাশে হঠাৎ স্থবির হয়ে পড়ে। দিন শেষে অবিন্যস্ত স্মৃতির বোঝা পিঠে নিয়ে পথ চলাই হয়ে ওঠে আমাদের অবধারিত গন্তব্য। বিকেল থেকে জুরিকের আবহাওয়া কেমন গোমর ধরে আছে। আকাশে কালো মেঘের ঘনঘটা, মাঝে মাঝে হুটহাট তীব্র বাতাস বয়ে যাচ্ছে। সেই বাতাসে ক্ষণিকের জন্য মেঘপুঞ্জ উড়ে যে আকাশ পরিষ্কার করলো, আবার কিছু সময়ের মধ্যে তা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। সেই সময় হাসপাতালে লিফটের টুং শব্দের নীরবতা ভাঙলো। দরজা খুলতে বেরিয়ে এলো এক আগন্তুক, মুখমণ্ডল মাস্কে ঢাকা, সেই সাথে কালো পোশাকে আবৃত। ধীর কিন্তু ধীর পায়ে সে এগিয়ে গেল আকাশে কেবিনের দিকে। কেবিনের দরজাটা নিঃশব্দে ঠেলে ভেতরে ঢুকতে দেখতে পেল আকাশ বেড়ে শুয়ে আছে, চোখ দুটো বোঝা। আগন্তুক চারপাশে নজর বুলিয়ে পকেট থেকে একটি ছোট আম্পুল বের করলো। সিরিঞ্জে ড্রাগ করে চলমান স্যালাইনের প্যাকের দিকে নিতে একজোড়া শক্ত হাত তার কবজি চেপে ধরলো। আতঙ্কে এবং আকস্মিকতায় চোখ জোড়া বড় বড় হয়ে যায় আগন্তুকের। ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পায় নিমিষে আকাশ চোখ খুলে সোজা হয়ে বসলো। তার দৃষ্টিতে এখন আর অসুস্থতা নেই, আছে শিকারী বাঘের তীক্ষ্ণতা। আকাশের অতর্কিত আক্রমণে আগন্তুক থতমত খেয়ে গেল। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোর জন্য, তোকে ওয়েলকাম করতে। আগন্তুক নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কর্কশ গলায় বলে উঠল, নাটকে অস্কার জয়ী অভিনেতা, হাত ছাড় আমার। আকাশ বাঁকা হেসে বলল, নাটক না করলে তোর মতো সাপ গর্ত থেকে বের করবো কিভাবে? নীল অতর্কিত মাস্কটা এই হ্যাসকায় খুলে যেতে বেরিয়ে এলো নীলের চেনা মুখ। নীল মরিয়া হয় হাতের সিরিঞ্জটা আকাশের শরীরে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করলো। দুজনের মধ্যে শুরু হলো প্রচন্ড ধস্তাধস্তি। এক পর্যায়ে নীল গায়ে জোরে আকাশকে বেডের উপর চেপে ধরার চেষ্টা করলো, কিন্তু আকাশ ক্ষিপ্রতায় ওকে উল্টে দিয়ে মেঝেতে ফেলে দিল। তাৎক্ষণিক আকাশ নীলের বুকের উপর চেপে বসে ওর হাত থেকে সিরিঞ্জটা কেড়ে নিল। নীল আর্তনাদ করে উঠলো, ছেড়ে দে আকাশ, তুই বুঝতে পারছিস না তুই কি করছিস? আকাশ দাঁতে দাঁত পিষে বলে, আমি খুব ভালো করে জানি কি করছি। যে বিষ তুই আমার জন্য এনেছিলে সেটা তোর রক্তে মিশে যাওয়া উচিত। টেস্ট ইট। নীল দু হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আকাশে ইস্পাত কঠিন শক্তির সামনে সে নতি স্বীকার করতে বাধ্য হলো। মুহূর্তের মধ্যে আকাশ সিরিঞ্জের নিডলটা নীলের ঘাড়ের পাশে পুশ করে দিল। নীলের চোখ জোড়া বড় হয়ে উঠল মুহূর্তে। সম্পূর্ণ ড্রাগ শরীরে প্রবেশ করতে নীল কয়েক সেকেন্ডে ছটফট করলো। গলার ভেতর দিয়ে এক অদ্ভুত গোয়ানি বেরিয়ে এলো। তারপর ধীরে ধীরে তার শরীর শিথিল হয়ে এলো, চোখের মনে স্থির হয়ে গেল। নীল নিতর হয়ে মেঝেতে পড়ে রইল, মৃত নয়, কিন্তু ড্রাগের প্রভাবে গভীর অচ্ছন্নতায় তলিয়ে গেল। আকাশ হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো। জানালার বাইরে তখন ঝুরিকের আকাশ ভেঙে বৃষ্টি নামছে। সে নীলের নিথর দেহের দিকে তাকে অবজ্ঞা সুরে বলল, নাও ইটস ইউর টার্ন মিস্টার থমাস এডওয়ার্ড। ঝুরিকের টেলস বার এর ভেতরটা আজ অন্য দিনের মতোই। একইভাবে জাজ মিউজিক, লাল নীল নিয়ন আলোর ঝলকানি আর মদের উৎকট গন্ধ।
সে হালকা লাল, নীল আর বেগুনি নিয়ন আলোর খেলা গ্লাসের লাল পানীয়তে প্রতিফলিত হচ্ছে। বারের এক কোণে ভিআইপি লাউঞ্জে থমাস হেলান দিয়ে বসে আছে। তার চোখে মুখে এক ধরনের ধূর্ত জয়ের আভাস। চোখে মুখে আনন্দ যেন ঝিলিক দিচ্ছে ক্ষণে ক্ষণে। তার পাশে প্রায় গায়ে ঘেঁষে বসে আছে ভ্যালেন্টিনা। পরনে তার শরীরে ভাঁজ স্পষ্ট করা নামমাত্র এক টুকরো সিল্কের পোশাক। সে তার লম্বা নখ দিয়ে থমাসের শার্টের কলার নিয়ে খেলছে, আর মাঝে মাঝে থমাসের কানের কাছে মুখ নিয়ে প্রলুব্ধকর হাসিতে কিছু বলছে। আর উগ্র পারফিউমের গন্ধ আর স্লাট সুলভ আচরণ বারের এই অংশটুকুতে এক ধরনের অদ্ভুত পরিবেশ তৈরি করে রেখেছে। ভ্যালেন্টিনা রেড ওয়াইনের গ্লাসে একটা চুমুক দিয়ে ফিসফিসে বলল, ডার্লিং, তোমার ওই নীল কি আসলেই পারবে কাজটা সারতে, নাকি মাঝপথে ভয় পেয়ে ফিরে আসবে? থমাস বাঁকা এসে ভ্যালেন্টিনার কোমরের হাত থেকে নিজের দিকে টেনে নিল। ব্লুম্যান অত্যন্ত লাভের এবং লোভের বসে কাজ শেষ হবে। এতক্ষণ হয়তো মিস্টার জাইরোনিক্সকে জমে দুয়ারে পাঠিয়ে দিয়ে ও ফেরার পথে আছে। ভ্যালেন্টিনা থমাসের ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে আদর গলায় বলল, উফ, দ্যাট ফাকিং হ্যান্ডসাম ম্যান। মিস্টার জাইরোনিক্স বড্ড বেশি জেদি ছিল। ও মরেছে শুনলে আজ রাতে কিন্তু আমার কাছে স্পেশাল ট্রিট পাবে তুমি। সে চোখের ইশারায় এক ধরনের নোংরা ইঙ্গিত দিয়ে থমাসের বুকে আঙুল বোলাতে লাগলো। থমাস অট্টহাসি হেসে বলল, আমি সে ট্রিটের জন্য অপেক্ষা করছি। ঠিক সেই মুহূর্তে বারের ভারী এক কাঠের দরজাটা দরম করে খুলে গেল। বারে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা মুহূর্তে বারের ভেতরকার কৃত্রিম উষ্ণতাকে চুরমার করে দিল। নিয়ন আলোর নিচে দরজা এসে দাঁড়ালো এক দীর্ঘদেহী অবয়ব। পরনে কুচকুচে কালো রঙের প্রিমিয়াম লেদার জ্যাকেট আর নেক টু ফেস কভার মাস্ক দিয়ে ঢাকা। পায়ের ভারী বুটের শব্দে বারের মিউজিকটা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। মুখের মাস্কটা নামিয়ে রাখতে বেরিয়ে এলো সেই চেনা তীক্ষ্ণ মুখ। একজোড়া জলজলে চোখ সরাসরি থমাসের উপর গিয়ে ধমকালো। থমাসের হাতের ওয়াইন গ্লাসটা কেঁপে উঠল। ভ্যালেন্টিনা ভয় মিশ্রিত বিস্ময় নিয়ে থমাসের কোল ছেড়ে সোজা হয়ে বসলো। তার চেহারা সেই চাপলতা মুহূর্তে উদাও। আকাশ ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। প্রতিটি পদক্ষেপ যেন থমাসের বুকের উপর পড়ছে। আকাশ শীতল গলায় বলল, ট্রিটটা কোথায় যেয়ে নিবেন মিস্টার থমাস? জমের দুয়ার পর্যন্ত নীল গিয়েছিল ঠিকই, কিন্তু একা ফেরেনি, আপনার জন্য স্পেশাল জায়গা বুক করে দিয়ে এসেছে। থমাস তোতলামি করে বলে উঠল, জাইরোনিক্স, তুই এখানে কিভাবে? আকাশ জায়গাটা জিপারটা সামান্য নামে একটা ভ্রুর হাসি দিল। আশা করিসনি তাই তো? আর এত ভয়ে আমি তো কিছুই করলাম না। থমাস উপায়ন্ত না পেয়ে পালানোর চেষ্টা করতে আকাশ বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো ওর উপর। কোনো অস্ত্র দিয়ে নয়, আকাশ আজ ওর খালি হাত দুটোকে খুনের নেশায় উন্মুক্ত করে তুলেছে। আকাশের প্রথম ঘুষিটা থমাসের চোয়াল বরাবর লাগতে হাড় ভাঙার মর্ম শব্দ শোনা গেল। থমাস ছিটকে গিয়ে বারের টেবিলের উপর পড়লো। দামি কাছের গ্লাসগুলো চুরমার হয়ে ওর শরীরে বিঁধে গেল। ভ্যালেন্টিনা চিৎকার করে এক্ষণে সরে দাঁড়ালো, কিন্তু আকাশে সেদিকে ভ্রুক্ষেপ নেই। ভ্যালেন্টিনা চিৎকার করে গার্ডসদের ডাক দিয়ে আকাশ বলে ওঠে, কোনো লাভ নেই, কেউ আসবে না। শাট ইউর ফাকিং মাউথ। আকাশের শাসানিতে চুপসে গেল ভ্যালেন্টিনা। এদিকে আকাশ থমাসের কলার ধরে টেনে মেঝেতে নামিয়ে আনলো। তারপর বুট পরা পা দিয়ে থমাসের ডান হাতের উপর সজোরে লাথি মারল। থমাসের গগন বিদারী চিৎকার বারের মিউজিককে চাপিয়ে গেল। সে টেবিল থেকে একটা ভারী মেটাল অ্যাশট্রে তুলে নিল। থমাসের হাতটা মেঝেতে চেপে ধরে বিনা দ্বিধায় সে অ্যাশট্রে দিয়ে কবজিতে আঘাত করতে লাগলো। একবার, দুইবার, তিনবার, যতক্ষণ না হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মাংসের সাথে মিশে গেল। থমাস ব্যথায় কুকড়ে গিয়ে নখ দিয়ে মেঝে আশ্রাচ্ছিল। এক সময় এসে সেই হাতের কোনো অভাব না হতে থমাস চোখ মুখ খিচে ফেলে, কিন্তু আকাশের ভেতরে তখন কোনো দয়া নেই। জ্যাট লিড মি প্লিজ, না হলে মেরে ফেলো আমাকে, আর পাচ্ছি না। থমাস গঙাতে গঙাতে আকুতি করলো, মেরে ফেললে তো তুই মুক্তি পেয়ে যাবি থমাস, কিন্তু মুক্তি তোকে আমি দেব না। আকাশ শীতল গলায় কথাটা বলল। এবার সে থমাসের পায়ের দিকে মনোযোগ দিল। থমাসের হাঁটুর উপর নিজের পুরো শরীরে ভর দিয়ে সজোরে চাপ দিতে লিগামেন্ট ছেঁড়া বিভৎস শব্দ হলো। আকাশ যেন একটা শৈল্পিক নেশায় মেতেছে। একে একে থমাসের দুই হাত আর পায়ের হাড়গুলো থেতলে দিয়ে ওকে জ্যান্ত লাশে পরিণত করলো। থমাসের মুখ দিয়ে রক্ত ফিনকে দিয়ে বেরোচ্ছে। তার দুই হাত এখন মাংসের দলা ছাড়া আর কিছুই নেই। সে এখন আর চিৎকার করা শক্তিটুকু হারিয়ে ফেলেছে, শুধু আহত জানার মতো গোঙাচ্ছে। আকাশ উঠে দাঁড়িয়ে নিজের লেদার জ্যাকেটে থাকা রক্তের ছিটগুলো দেখে ইটাটোরো বয় নীল হয়ে যাওয়া ভ্যালেন্টিনার দিকে তাকে সে নিচে সরে বলল, তোর ডার্লিংকে নিয়ে এখন কুৎসিত কোনো নরকে গিয়ে বসে বসে ট্রিট দে। এই হাত দিয়ে ও কোনোদিন আর গ্লাসও ধরতে পারবে না, কাউকে ছুতে পারবে না। আঁকে নিজে তুলে নিল। বারের ফ্লোরে তখন থমাস আধবোনা হয়ে পড়ে আছে।
তার হাত পাগুলো থেতলে যাওয়া কাদার মতো দেখাচ্ছে। আকাশ ধীর পায়ে বারের বাইরে বেরিয়ে এলো। জুরিকে ঠান্ডা বাতাস এখন ওর কাছে অনেক বেশি নির্মল মনে হচ্ছে। আকাশের এই প্রতিশোধ থমাসের জন্য এক দীর্ঘস্থায়ী যন্ত্রণা অধ্যায় লিখে দিয়ে গেল। মাথায় হেলমেট চাপিয়ে আকাশ নিজের বাইক নিয়ে বেরিয়ে আসে। কিছুদূর এগোতে হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ কেঁপে উঠল পুরো শহর। পেছনে আকাশটা মুহূর্তে আগুনের লেলিহান শিখে লাল হয়ে উঠল। টেলস বারের সেই ভিআইপি লাউঞ্জ যেখানে থমাস আদমর হয়ে পড়েছিল, সেখানে এখন কেবল আগুনের ধ্বংসলীলা। আকাশ আয়না একবার সে আগুনের প্রতিফলন দেখল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ভ্রুর ও তৃপ্তির হাসি। কথায় আছে, শত্রুর শেষ রাখতে নেই, আর বুদ্ধিমানরা শত্রুর বিনাশের কোনো প্রমাণও অবশিষ্ট রাখে না। কথাগুলো ভাবতে ভাবতে অ্যাক্সিলারেটরে মোচড় দিয়ে বাইক নিয়ে তীরের বেগে বেরিয়ে এলো সেই চত্বর থেকে। আকাশ হারিয়ে গেল জুরিখের কুয়াশাচ্ছন্ন হাইওয়েতে। আজকে সকালটা বেশ ব্যস্ততা শুরু হয়েছে রোদের। সকালবেলা অর্পিতার ফোন কলে তদ্দঞ্চল ভাবটা কেটে যায়, আর জানতে পারে ভার্সিটিতে আজকে সেমিনার ও প্রেজেন্টেশন আছে, অবশ্যই যেতে হবে। জগৎটা কত নিষ্ঠুর, প্রিয় মানুষটা হাসপাতালে বিছানায় ঢুকছে, আর তাকে কিনা যেতে হবে ভার্সিটির সেই পানহীন চার দেয়ালের মাঝে। ভার্সিটি যাওয়ার কোনো ইচ্ছা না থাকলে জোরপূর্বক যেতে হচ্ছে। সেজন্য একেবারে কোনো রকম তৈরি হয়ে নিচে নেমে আসে। আজকে জুরিখের আকাশ মেঘলা। অর্থাৎ এক নজর বাইরে আবহাওয়া দেখে মনে মনে আওড়ালো, মনে হচ্ছে পুরো বাংলাদেশে বর্ষাকাল। শ্রাবণ মুখোদ্দিন। রোদ নিচে এসে সোজা কিচেন কাউন্টারে দিয়ে টোস্টারে দুইটা ব্রেড আর কেটলিতে চায়ের পানি বসে দেয়। তার মস্তিষ্ক এখন শূন্য, কেবল যান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কলিং বেলের তীক্ষ্ণ আওয়াজ তার ধ্যান ভাঙল। আইপ্যাডে মনিটরে নজর দিতে দেখলো নিক আর ফিওনা দাঁড়িয়ে আছে। দরজা খুলতে ফিওনা তার অব্যস্ত প্রাণঞ্চলতায় বলে উঠল, গুড মর্নিং সানশাইন। নিকও হাত উঁচিয়ে এক সুরে তাল মেলালো। রোদ প্রত্যুত্তরে বল, গুড মর্নিং, ভিতরে আসো। রোদের কথা মতো নিক ফিওনা ভিতরে ঢুকতে ঢুকতে বলে উঠে, ব্রেকফাস্ট কি বানিয়েছো সানশাইন? রোদ দরজা বন্ধ করে এগিয়ে এসে বলে, আসলে তেমন কিছুই না, তোমরা বসো, আমি চটজলদি কিছু একটা করে দিচ্ছি। রোদের উদাসীন চাহনি আর ফ্যাকাশে মুখটা নিকের নজর এড়ালো না। সে ফিওনা দেখে আর চোখে একবার তাকালো, ইশারায় বোঝালো রোদকে থামানোর জন্য। নিকের ইশারা বুঝে ফিওনা উঠে দিয়ে রোদকে বলে, আরে সানশাইন, এমনি বললাম, ব্রেকফাস্ট করে এসছি, তুমি চাইলে তোমার হাতে সেই মাসালা চা খাওয়াতে পারো। রোদ যেন ঘরের মধ্য থেকে ফিরে এলো। সে ম্লান হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। কিচেনে এলাচ আর দারচিনির গ্রান ছড়াতে শুরু করলো। সবকিছুর মধ্যে রোদের মনটা বারবার ছুটে যাচ্ছে। মনে চাইছে এই মুহূর্তে আকাশকে এক নজর দেখাটা খুবই জরুরি। প্রিয় মানুষকে দেখার তৃষ্ণা এই জগতে বড় তৃষ্ণা। এই তৃষ্ণা শুধু চোখের নয়, এ যেন আত্মার এক অদ্ভুত হাহাকার। চা শেষ হতেই নিক ঘড়ির দিকে তাকিয়ে তাড়া দিল, সানশাইন, এবার বের হতে হবে, প্রেজেন্টেশনের সময় হয়ে যাচ্ছে কিন্তু। কিছু সময়ের মধ্যে তিনজন বেরিয়ে পড়ল। রোদ গাড়ি জানালা দিয়ে বাইরে তাকাতে দেখলো শহরের ব্যস্ততা, মানুষের ভিড়, যানবাহনের চলাচল সবই চলছে আপন গতিতে। সমস্ত ভিড়, সমস্ত ব্যস্ততা, সবই এই মুহূর্তে বিষাদময় লাগছে রোদের কাছে। পাশে যেতে না হলে এই মুহূর্তে আকাশের কাছে যেতে পারত। এই ভেবে মন এবং মস্তিষ্ক উভয় ভালোই আসে কমই। পাশেটির সামনে গাড়ি থামলে রোদ নিজে ফ্যাকাল্টিতে আর নিক ফিওনা নিজেদের ফ্যাকাল্টিতে চলে যায়। পাশেটি করিডোর ধরে এগিয়ে যাচ্ছে ক্লাসের দিকে। ক্লাসে বসে রোদ নিজেকে খুব নিঃসঙ্গ বোধ করছিল। এরই মধ্যে অর্পিতা বারবার এসে ওকে প্রেজেন্টেশনের স্লাইডগুলো দেখাচ্ছিল। ল্যাপটপের স্ক্রিনে আঙুল বুলিয়ে কোনো প্রেজেন্টেশনের পর কোনটা বলতে হবে তা বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু রোদের কানে সেই কথাগুলো সে একঘেয়ে যান্ত্রিক শব্দের মতো বাজছিল। তার মস্তিষ্ক কোনো তথ্য গ্রহণ করার অবস্থায় নেই। খুবই অমনোযোগী ভাবে সেই স্লাইডগুলো পর্যবেক্ষণ করে রোদ। অমনোযোগী হওয়ার কারণে অত্যন্ত বাজেভাবে প্রেজেন্টেশন শেষ করে। সেমিনার প্রেজেন্টেশন শেষ। রোদ যখন অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে ক্লাস থেকে বের হচ্ছে, অর্পিতা তখন রোদের হাত ধরে জিজ্ঞাসা করে, এত তাড়াহুড়ো করছে কেন? একটু ধীরে সুস্থে বের হও। রোদের ডেস্কের উপর থাকা পেপার, পেন্সিল ও আইপ্যাড ব্যাগে রেখে অর্পিতাকে বলে, আজকে এখনো হসপিটাল যেতে পারিনি, মনটা বড্ড খারাপ লাগছে, এখান থেকে সোজা হসপিটাল যাব। রোদের তাড়াহুড়োর কারণ বুঝতে পেরে অর্পিতা বলে, আচ্ছা চলো গেট পর্যন্ত একসাথেই যাই। অর্পিতার সাথে একসাথে রোদ বেরিয়ে আসে ক্লাস থেকে। পথিমধ্যে নিউ ফিওনাকে কল করে জানায় ক্লাস শেষ এবং সেই হসপিটাল যাবে। রোদের কথায় ফিওনা রোদকে বলে, তুমি দাঁড়ো, আমি আর নিক আসছি। রোদ এক নজর হাত ঘড়িতে সময় দেখে ফিওনাকে বলে, দ্রুত আসো ফিওনা, আমি অলরেডি লেট। দ্রুত আসছে বলে ফিওনা ফোন রেখে দেয়। এদিকে অর্পিতা এসে রোদের পাশে দাঁড়ায়। নিজের ব্যাগ থেকে একটা ছোট গিফট বের করে রোদের দিকে এগিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফ্রেন্ড। আচমকা জন্মদিনের শুভেচ্ছা শুনে রোদ কিছুটা চমকে উঠে। পরক্ষণে খেয়াল আসে আজকের তারিখের কথা।
পহেলা জুন জন্মদিন বলে কোনোদিনও কোনো বিশেষ কিছু রোদের জন্য বরাদ্দ ছিল না, যার ধরে মনে রাখাটা অপ্রয়োজনীয়। তবু অর্পিতার উইশ শুনে রোদ কৌতূহলী হয়, জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আজকে আমার জন্মদিন? আমি তো বলিনি। অর্পিতা রোদের গলায় ঝুঁকে থাকা আইডি কার্ড দেখিয়ে বলে, এই যে, এটা থেকে জেনেছি। ও দাঁড়াও, তোমার জন্য আরো একটা জিনিস আছে। কথাটা বলে ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে, সাথে একটা চামচ। টিফিন বক্সের মুখ খুলতে দেখা যায় তাদের পায়েস। বক্স থেকে এক চামচ পায়েস নিয়ে রোদের দিকে এগিয়ে দিয়ে অর্পিতা বলে, আমার মা বলেছে তোমাকে পায়েস করে খাওয়াতে। জানো তো, আমার জন্মদিনে মা পায়েস রান্না করে আমাকে আশীর্বাদ করে, তারপর নিজের হাতে খাইয়ে দেয়। তাই আমাকে বলেছে তোমাকে যেন আমি খাইয়ে দিই। অর্পিতার কথায় রোদের চোখের কোণে জল জমে। ভাবতেই তার অবাক লাগে, একটা মেয়ে যাকে কোনোদিনও সে চিনতো না, জানতো না, সেই মেয়েটা কি যত্ন ভালোবাসা নিয়ে তার জন্মদিনে পায়েস রান্না করে এনেছে। অর্পিতা রোদের মুখে পায়েস তুলে দিয়ে বলে, এই পাগল মেয়ে কান্না করছে কেন? আমার মা তোমাকে মন থেকে আশীর্বাদ করেছে, আর জিজু তুকু সাজ যাতে দ্রুত সুস্থ হয়ে সেই জন্য প্রার্থনা করেছে। অর্পিতা কথা শেষ হওয়ার সাথেই রোদ অর্পিতাকে জড়িয়ে ধরে কান্না জড়িয়ে আশা গলায় বলে, অর্পিতা, তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আন্টিকে আমার হয়ে ধন্যবাদ জানিও। দুই বান্ধবীর এমন এক মুহূর্ত নিক ফিওনা এসে হাজির হয়। ফিওনা রোদকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার? দুই বান্ধবীর কি নিয়ে এত প্রেম ভালোবাসা হচ্ছে? ফিনার গলার আওয়াজ পেয়ে অর্পিতা ঘুরে তাকিয়ে বলে, ফিনা, আজকে তো রোদের জন্মদিন, তাই পায়েস রান্না করে এনেছি, খাও। রোদের জন্মদিনের কথা ফিনা আর নেই দুজনে অবাক হয়। দুজনে বলে ওঠে, কি বল, আমরা জানতাম না। হ্যাপি বার্থডে সানশাইন। অর্পিতা ফিনা আর নিকের দিকে পায়েস এগিয়ে দিয়ে বলে, এই নাও, তোমরাও খাও। নিক দ্রুত হাতে টিফিন বক্স নিয়ে পায়েস মুখে দিয়ে চোখ বুজে বলে, ওম, অনেক টেস্টি, থ্যাংক ইউ অর্পিতা। তিনজনের মধ্যে পায়েস খাওয়া পর্ব শেষে অর্পিতা থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। নিক ড্রাইভিং এ বসেছে। রোদ নিককে উদ্দেশ্য করে বলে, হসপিটাল চলো নিক। রোদের কথায় নিক বলে, হসপিটাল যাওয়ার আগে একটা জায়গায় যাব, একটু কাজ আছে। কোথায়? কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না সানশাইন, বসো আর বাইরে ভিউ এনজয় করো। জুরিখের এই পথটা কিন্তু দারুণ। অগত্যা রোদ চুপচাপ সিটে হেলান দিয়ে বসে। পথিমধ্যে সায়ান ও জামশেদ ভাইয়ের নাম্বারে কল করে, কিন্তু দুজনের ফোন সুইচ অফ পেয়ে রোদ আর বেশি চিন্তিত হয়ে পড়ে। মাথা শিরাগুলো দপ দপ করে ব্যথা করছে। চিন্তা কোনোভাবেই কাটানো যাচ্ছে না। যতক্ষণ আকাশে কোনো খবর পাওয়া যাচ্ছে না, ততক্ষণ এই চিন্তায় কাটবে প্রতিটা প্রহর। রোদ জানালার বাইরে তাকিয়ে রইল। গাড়ি যত এগোচ্ছে, শহরে পরিচিত দালান কোঠাগুলো পেছন পড়ে যাচ্ছে। সবুজে ঘেরা পাহাড় আর লেকের দৃশ্য চোখের সামনে বেশি উঠলেও রোদের মধ্যে সেসবে কোনো ভাবান্তর লক্ষ্য করা যাচ্ছে না। নিক আর ফিওনার এই রহস্যময় শান্ত ভাব তাকে স্বস্তি দেওয়ার বদলে আরো বেশি অস্থির করে তুলছে। রোদ বারবার ঘড়ি দেখছে। ইতিমধ্যে 1 ঘন্টা পার হয়ে গেছে, অথচ গাড়ি থামার কোনো লক্ষণ নেই। সে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, নিক, আমরা কোথায় যাচ্ছি? 1 ঘন্টার উপর গাড়ি চলছে, শহর থেকে কতটা দূরে চলে এসেছি? নিকের জবাবে পূর্বে ফিনা বলে, একটু বসো, চলে এসেছে। আর একটু সানশাইন। ফিনা, তুমি বুঝতে পারছো না কেন? আজকে সারাদিন পার হতে চলেছে, অথচ একবার আকাশকে দেখতে পারিনি। আর একটু ওয়েট কর, আমরা চলে এসেছি। রোদ আবারও সিটে হেলান দিয়ে বসলো। তার ধৈর্য এখন সীমার বাইরে চলে যাচ্ছে। মনে ভেতর একটা বিরক্তি আর ক্ষোভ দানা বাঁধছে। আগে যদি একবার বুঝতে পারতো নিক তাকে হাসপাতালের বদলে অন্যদিকে নিয়ে আসছে, তবে কখনই সে গাড়িতে পা রাখতো না। কিন্তু এখন এই মাঝপথে এসে সেই ভুলের আক্ষেপ করা নিরর্থক। বিয়েটি ডাকতে সে চোখ বন্ধ করে রইল, যেন চারপাশে এই অপরূপ সৌন্দর্য তার কাছে বিষের মতো লাগছে। দেখতে দেখতে আরো 1 ঘন্টা বেরিয়ে গেল। গাড়ির চাকা যখন থামলো, তখন চারপাশটা একদম নিস্তব্ধ। রোদ চোখ খুলে দেখলো তারা জুরিখের কোলাহল থেকে অনেক দূরে আলপস পর্বতমালার এক পাহাড়ি গ্রাম গিন্ডেল ওয়ার্ল্ড এর কোলে এসে পৌঁছেছে। জানালায় কাজ নামাতে হিমশীতল বাতাসের একটা ঝাপটা রোদের মুখে এসে লাগলো। সামনের দৃশ্য দেখে রোদের বিরক্তি নিমেষে বিস্ময় রূপ নিল। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তুষারবৃত আইগার পর্বত। তার পাদদেশে সবুজ মখমলের মতো ঢালু 3 ভূমি, আর সেখানে ছোট ছোট কাঠের তৈরি সুইস সালে বা বাড়িগুলো যেন কোনো রূপকথার বই থেকে উঠে আসা ছবি। উপত্যকার বুক চিরে বয়ে যাওয়া কুয়াশার চাদর পাহাড়ের গায়ে লুটোপুটো খাচ্ছে। পাহাড়ের খাঁজে খাঁজে নাম না জানা বনফুলের মেলা। প্রকৃতির এই অকল্পনীয় নিস্তব্ধতা আর বিশুদ্ধতা যে কাউকে মোহিত করে দেওয়ার ক্ষমতা রাখে। নিক গাড়ির দরজা খুলে দিয়ে বলল, সানশাইন, একটু সামনে ওই ভিউ পয়েন্ট পর্যন্ত হেঁটে যাও, আমি আর ফিওনা আসছি। রোদ অবাক নয়নে সামনের দিকে তাকালো, আবার নিকের দিকে তাকে জিজ্ঞাসা করে, আমি একা?
তোমরাই আসো, কাজ সেরে আমি এখানে আছি। ভয় পেও না, আমরা কাজ সারতে সাথে তুমি একটু ঘুরে দেখো। ওকে সানশাইন, আসছি। রোদের থেকে ওরা দুইজন যেন পালাতে পারলেই বাঁচে। দ্রুত পায়ে দুজনে উল্টো দিকে এগিয়ে যায়। এদিকে রোদ কি করবে ভেবে উপায়ন্ত না পেয়ে এগিয়ে যায়। চারপাশে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য। রোদ প্রাণ ভরে শ্বাস নিল। 2 পা হেঁটে সামনে এগুলে রোদ। তার পায়ের নিচে নরম ঘাস আর কানে আসছে পাহাড়ি ঝর্ণার পরবর্তী কলতান। কিন্তু এই নির্জনতায় রোদের বুকটা হুট করে ধক করে উঠল। কেন জানি মনে হচ্ছে খুব চেনা কোনো অস্তিত্ব আশেপাশে কোথাও আছে। ঠিক তখনই বাতাসের ঝাপটা বেশি হলো এক অদ্ভুত মায়াবী কণ্ঠস্বর। কণ্ঠস্বর নয়, পুরুষ কণ্ঠে গান, তাও বাংলা গান। দূর বিদেশের মাটিতে আবারও বাঙালি গান। যেন এক কণ্ঠস্বর কর্ণগহরে পৌঁছাতেই রোদ বিস্ময়ে যেন সব চিন্তা চেতনা উঠতে চলে যায়। গানে অনুসরণ করে সামনে এগোতে কানে ভেসে আসে, কাছে এলে যাও, দূরে দূরে কতদিন রাখবে আমার একা করে, মনে টেনে নাও আমি তোমার ওই হাতে হাত রেখে, তুমি আমার এই হাতে হাত রেখে, আমি তোমার ওই হাতে হাত রেখে, তুমি আমার এই হাতে হাত রেখে, এসো এগিয়ে যাই, শুধু ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা দাও। রোদ লোকটার পিছনে এসে দাঁড়ায়। লোকটার পরনে কালো ওভারকোট, গলায় গ্রে রঙের স্কার্ফ আর অবিন্যস্ত চুল। লোকটা হাতে একটা গিটার নিয়ে পাহাড়ের কোল ঘেঁষে হাঁটছে আর সেই সাথে গানের সুর তুলছে। রোদের সামনে হলো, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। খুব কষ্ট করে সে উচ্চারণ করছে, কে, কে আপনি? মুহূর্তের গানটা থেমে যায়। আগন্তুক দাঁড়িয়ে যায়। রোদের বুকের ভেতরটা এখন হাঁপড়ের মতো উঠানামা করছে। এই অনিশ্চয়তা সে আর সহ্য করতে পারছে না। তার শরীরের প্রতিটি রন্ধ্রে এখন ব্যস্ত। আর কিছুটা চড়া গলায় জিজ্ঞাসা করলো, কি হলো, কে আপনি? এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? ঘুরে তাকান বলছি। আগন্তুক ধীরে ধীরে রোদের দিকে ঘুরতে থাকে আর বলে, এত অস্থির হতে চাই না পাখি। পরিচিত ডাক এবং কণ্ঠস্বর, সেই সাথে কুয়াশা হালকা চাদর ভেদ করে। লোকটা যখন পূর্ণরূপে রোদের চোখের সামনে ধরা দিল, রোদের পায়ের তলা মাটি যেন সরে গেল। এ কি সত্যি নাকি ভ্রম? রোদ 2 পা পিছিয়ে গেল, চোখে মুখে বিস্ময় এবং অবিশ্বাসের ছাপ। রোদ কাঁপা কাঁপা হাত উঁচিয়ে বল, আপনি, আপনি। কথা শেষ হওয়ার পূর্বে সামনে সবকিছু ঝাপসা হয়ে উঠে রোদের সামনে। মুহূর্তে আলোকিত চারপাশ যেন আধার নেমে আসে। মুহূর্তে ঝলমলে আলোকিত দিনটা রোদের চোখের সামনে কুটকুটে অন্ধকারে ঢেকে গেল। চোখের পাতা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে। তন্দ্রা আর জাগরণের মাঝামাঝি এক অদ্ভুত ঘোরের মধ্যে রোদ অনুভব করলো তার কপালে খুব নরম আর শীতল কিছু একটা স্পর্শ করছে। ধীরে ধীরে চোখ মেললে সে নিজেকে আবিষ্কার করলো গ্রিন্ডেল ওয়ার্ল্ডের সে অভিজাত রিসোর্টের এক মায়াবী কাঠের ঘরে। ঘরের কাছের বিশাল জানালার উপালে তখন গোধূলি আলো আর আলপোষের চূড়ায় মেঘেদের আনাগোনা। রুমের ভেতরটা হালকা ল্যাভেন্ডার সুবাসে মৌ মৌ করছে। রোদ উঠে বসার চেষ্টা করতে কানে আসে, নিজের বরকে দেখি কেউ যে অজ্ঞান হয়ে যায় আমি আজকে প্রথম দেখলাম। গলার চেনা আওয়াজ অনুসরণ করে ডান পাশে তাকাতে রোদ দেখতে পায় বেডের পাশে আকাশ দাঁড়িয়ে আছে এবং রোদের কপালে আঙুল স্লাইড করছে। বিকেলের ম্লান আলো ওর অবিন্যস্ত চুল পরে এক মায়াবী মোহময় দৃশ্য তৈরি করেছে। রোদ এই মুহূর্তে দেরি না করে গায়ের উপর থাকা কমফোর্টটা এক ঝাটকা সরিয়ে দিল। বিছানায় 2 হাঁটুতে দিয়ে সে অনেকটা ছিটকে এসে আকাশের শার্টের কলার খপ করে চেপে ধরল। আচমকা রোদের এই হিংস্র অথচ ভালোবাসায় বড় আক্রমণে আকাশ কিছুটা থমকে গেল ঠিকই, কিন্তু ওর শান্ত চাহনি একটু নড়ল না, বরং ওর ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে প্রশ্রয়ের হাসি। রোদ দাঁতে দাঁত চেপে অভিমানে ভাঙা গলায় বলে উঠল, আপনার জ্ঞান ফিরেছে? অথচ অথচ আমাকে কি একবারও জানায়নি? আপনি কি জানেন আমার প্রতিটা মুহূর্ত কিভাবে কেটেছে? আপনার এই নিথর দেহের পাশে বসে আমি কতবার বেঁচে থেকে মরেছি তার হিসেব কি আপনি রেখেছেন? আর আপনি আপনি সবটা জেনো, সবটা বুঝো, আমার সাথে এমন নিষ্ঠুর নাটক করলেন। একটা না কথাগুলো বলে রোদ হাঁপাতে থাকে। ওর চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ছে। বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের দম বন্ধ করা কষ্টগুলো আজ আগ্নেয়গিরির মতো ফেটে বেরোচ্ছে। রোদ আবারও ঝাপসা দেখে আকাশের দিকে তাকিয়ে বলে, আব্বু কি এই জন্য বাংলাদেশে ফেরত চলে গিয়েছিল? আপনার জ্ঞান ফিরেছে জানার পরেই কি তিনি নিশ্চিন্তে আমাকে আপনার হাতে ফেলে গেলেন? সবাই মিলে কি আমাকে ঘোরের মধ্যে রাখা চুক্তি করেছিলেন? আকাশ রোদের ক্রোধান্বিত এবং রক্তাক্ত চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। রোদের সেই রক্তাক্ত চোখের প্রতিটি পলক যেন আকাশের হৃৎপিণ্ডে হাতুড়ি পেরেছিল। আকাশ ধীরে স্থিরভাবে রোদের কপালে লুটোপুটে খাওয়া অবিন্যস্ত কয়েক গাছে চুল কানের লতি ঘেঁষে সরিয়ে দিল। তার আঙুলে সেই শীতল স্পর্শে রোদের তপ্ত চামড়া যেন মুহূর্তের জন্য শিহরে উঠল। আকাশ তার হাত দুটো বাড়িয়ে রোদের কোমরে শক্ত করে জড়িয়ে ধরে ওকে নিজের আরো কাছে টেনে নিল।
রোদের কপালে নিজের কপাল ঠেকে খুব নিচু এবং গম্ভীর স্বরে বল, পাখি শান্ত হও। তোমার এই রাগটুকু, অভিমানটুকু দেখার জন্যই তো আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। তোমার প্রতীক্ষার প্রতিটা পর আমি অনুভব করছি পাখি। জ্ঞান ফেরার পর তোমার প্রতিটা কথা, প্রতি ফোঁটা চোখের জল আমাকে কিভাবে যে দগ্ধ করেছে তা কেবল আমিই জানি। রোদের চোখের কার্নিশ বেয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। এই যে সুখের কান্না, তার জন্য, যার জন্য এত প্রার্থনা, এত রাত জাগা, সেই মানুষটা সুস্থ হয়ে সামনে দাঁড়িয়ে আছে। এর থেকে বড় সুখ আর কি হতে পারে? ভালোবাসার মানুষটা সুস্থ সবল ভাবে পাশে দাঁড়িয়েছে, যত্ন করে বুকে জড়িয়ে নিয়েছে, এটাই তো প্রাপ্তি। তবুও সেই প্রাপ্তির মাঝে একটা অভিমান জড়ো হয়ে আছে। রোদ এবার আকাশের গভীর কৃষ্ণকালো চক্ষু যুগলের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই চোখ দুটোর মাঝে যেন ও নিজের সমস্ত শান্তি খুঁজে পাচ্ছিল। ধীরে ধীরে আকাশের গালে আলতো করে হাত রেখে কাপা ভেজা কণ্ঠে বলল, আপনি আমাকে আর কষ্ট দেবেন না, কোনোদিনও না। আমাকে কখনো ছেড়ে যাবেন না বলুন। এই কয়দিনে প্রতিটা মুহূর্তে মনে হয়েছে আপনাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অর্থ নেই আমার। আমার চারপাশ, আমার জীবন, সবকিছু যেন নিকষ কালো আধারে ডুবে গিয়েছিল। আপনি ছাড়া আমার আর কে আছে বলুন? আমার সমস্ত শান্তি, সমস্ত ভালো থাকা তো শুধু আপনাকেই ঘিরে। আকাশ রোদের কপালের সাথে কপাল ঠেকে ধীর শান্ত গলায় বলে, আমি তোমার, আমি তোমার এবং আমি শুধুই তোমার। আকাশ চৌধুরী সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু তুমি। তোমার প্রতি এই ভালোবাসা ক্ষণিকের মোহ নয়, এটা আমার প্রতিটি শ্বাসে মিশে থাকা অনুভূতি। সময় বদলাবে, চারপাশের মানুষও বদলে যাবে, কিন্তু একটা জিনিস কোনোদিন বদলাবে না, আমি আজও তোমার, আর শেষ নিঃশ্বাস পর্যন্তই তোমারই থাকবো। আকাশের কথাগুলো রোদের কানে যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়া এক মাদকতার মতো অনুভূত হলো। মূর্তি বুকের ব্যথাটা অদ্ভুত এক আভাসে কেঁপে উঠল তার। আকাশে উষ্ণ নিঃশ্বাস যখন ওর ঠোঁট ছুঁয়ে যাওয়ার দূরত্বে এসে থামলো, তখন রোদ আর নিজেকে সামলে রাখতে পারলো না। নিঃশব্দে আকাশের শার্টের কলারটা আরো শক্ত করে আঁকড়ে ধরে ওর প্রশস্ত বুকে মুখ লুকিয়ে নিল। চারপাশে গ্রিন্ডেল ওয়ার্ল্ডের স্তব্ধতা আর পাহাড়ের শীতলতা যেন সাক্ষী হয়ে রইল একজোড়া হৃদয়ের পুনর্মিলনের। আকাশের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে ভেঙে পড়ল রোদ। এই যেন এক জনমের ক্লান্তি আর কয়েকদিনের জমাটবদ্ধ অপেক্ষার দীর্ঘশ্বাস। রোদের শরীরটা বারবার কেঁপে উঠছে, কান্নার প্রতিটি তোপে। আকাশ রোদকে বাধা দিল না, বরং নিজের শক্ত বাহুডোরে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। রোদের চুলের ভাঁজে বিড়ি কাটতে কাটতে নিঃশব্দে অনুভব করতে লাগলো রোদের এই হাহাকার। কিছু কিছু মুহূর্তে কয়েকটি সান্ত্বনার শব্দ বড় বেশি অসহায় হয়ে পড়ে। নীরবতায় তখন শ্রেষ্ঠ সান্ত্বনা। শব্দহীনতার অতল গহ্বরে বাসা শুধুই এক বিমূর্ত মায়ার প্রতিচ্ছবি হয়ে রয়ে যায়। কিছু মুহূর্ত কেটে যায়। রোদ যখন মুখ তুলে আকাশের দিকে তাকালো, ও চোখের পাতা দুটো তখন ভারী হয়ে ফুলে আছে। নাকের ডগাটা অভিমানে রক্তিম পল্লব কাঁপছে তীর তীর করে। আকাশ এক মুহূর্ত অপলক চেয়ে রইল সেই বিধ্বস্ত মায়াবী মুখটার দিকে। তারপর পরম মমতায় নিজের ধাম্ব দিয়ে রোদের চোখের কোণ থেকে গড়িয়ে পড়া শেষ জল বিন্দুটি মুছে দিল। আঙ্গুলে সেই স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল রোদের সমস্ত শরীরে। আকাশের তীক্ষ্ণ দৃষ্টি এখন রোদের কম্পিত ঠোঁটের উপর নিবদ্ধ। দুইজনের দূরত্ব এবং যত সম্মান, নিঃশ্বাসে নিঃশ্বাস মেলার ঠিক আগের মুহূর্ত। আকাশ কবু নিচু করে অনেকটা ফিসফিস করে বলল, কাঁদলে তোমাকে আরো বেশি মায়াবিনী, হরিণের মতো লাগে, কিন্তু তোমার এই চোখ থেকে ঝরা প্রতিটা জলের ফোঁটা আমার কলিজায় তীরের মতো বিঁধেছে। আজ থেকে এই চোখ থেকে শুধুই সুখের অশ্রু ঝরবে, যে অশ্রুতে শুধু আমার অধিকার। কথাটা শেষ হতেই আকাশ রোদের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো, তারপর দুই গাল এবং পরিশেষে অভয় যুগলে নরম এক দীর্ঘ শান্ত এবং পবিত্র চুম্বনে ভরিয়ে তুলল। এই কাছে আসায় মিশে আসে ফিরে আসা তৃপ্তি আর আগলে রাখার আজম্য অঙ্গীকার। রোদের মনে হলো পৃথিবীর সমস্ত কোলাহল থেমে গেছে, কেবল এই চার দেয়ালের মাঝে স্পন্দিত হচ্ছে দুটো পা, যারা এখন একে অপরের অস্তিত্বে বিলীন। এই ব্যাগে থাকা জিনিসগুলো দিয়ে তৈরি হয় না। একটা ব্যাগ রোদের দিকে এগিয়ে দিয়ে আকাশ কথাটা বল। রোদ এক নজর ব্যাগের দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে গ্রহণ করে জিজ্ঞেস করে, কি আছে এতে? ড্রেস আর কিছু অর্নামেন্টস, পরে নাও। এরপর আমরা এক জায়গায় যাব। কোথায়? সারপ্রাইজ পাখি। পিনাকা আসতে বলেছি তোমাকে হেল্প করবে। আকাশের কথা শেষ হওয়ার সাথেই রোদ জিজ্ঞাসা করে, আপনি এখনো সবটা খুলে বললেন না। রোদের প্রশ্নে আকাশের দৃষ্টি জোড়া স্থির হয় রোদের চোখের দিকে। ঠোঁটের কোণ সামান্য প্রসারিত হয়। রোদের দুই গালে হাত থেকে আকাশ বলে, সারপ্রাইজ শেষে সব গল্প। আজকে সারা রাত তোমাকে গল্প শোনাবো, আমার গল্প। শুনবে তো? রোদ মাথা নাড়ে, সম্মতি জানায় আকাশের কথায় আর বলে, শুনবো।
আপনার গল্প শুনতে অপেক্ষা আছে, তাহলে তৈরি হয় না। তখনই কলিং বেল বাজাতে আকাশ এগিয়ে যেয়ে দরজা খুলে দেয়। দেখা যায় নিক ও ফিওনা দুজনে এসে দাঁড়িয়েছে। আকাশ ওদেরকে দেখে দরজা থেকে সরে এসে বলে, ভিতরে আসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। নিক ও ফিওনা ভিতরে ঢুকে আর ফিওনা রোদকে উদ্দেশ্য করে বলে, সানশাইন, এখন শরীর কেমন আছে? রোদ ফিওনার দিকে তাকে জবাব দেয়, এখন ভালো আছি। এখন তো ভালো থাকবে, কারণ আকাশ ব্রো চলে এসেছে। নিকের কথা শুনে রোদ একটু অভিমানী গলায় বলে, তোমার তো আর থেকে জানতে, তবুও আমার সাথে যেটা করেছো মোটেও ঠিক করেনি। নিক দুই হাত তুলে স্যারেন্ডার করা ইঙ্গিতে বলে, সানশাইন, আই এম ইনোসেন্ট, বিলিভ আস। আমরা বলেছিলাম তোমাকে জানানোর কথা। আকাশ ব্রো নিষেধ করলো। নিক আকাশের কথা বলতেই রোদ, ফিনা এবং নিক তিনজনই আকাশের দিকে তাকিয়ে পড়ে। অবস্থা নিজের অনুকূলে নেই বুঝতে পেরে আকাশ গলা ঝেড়ে বলে, ঠিক আছে, এই বিচার সালিশ পরে করো, এখন রোদকে রেডি করে দাও। নিক, লেটস গো। ফিনা রোদকে রেডি করুক। ঠিক আছে, চল। নিকো আকাশ ঘর থেকে বেরিয়ে যেতে ফিনা রোদের হাত থেকে ব্যাগটা নিয়ে ড্রেস বের করলে দেখা যায় রেড ওয়াইন রঙের শিফন জর্জেট শাড়ি এবং সেই সাথে কিছু অর্নামেন্ট। শাড়িতে হাত দিতে বোঝা যাচ্ছে খুবই উন্নত এবং দামি জর্জেট, অনেকটা কটন ক্যান্ডি মতো। ফিনা শাড়িটা দেখে নিয়ে রোদের দিকে হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে বলে, ওয়াও সানশাইন, কত সুন্দর এটা। কথাটা শেষ করে ফিওনার মুখে আনন্দটুকু মিলিয়ে যায়। হঠাৎ এমন মুড সুইং দেখে রোদ জিজ্ঞাসা করে, কি হলো ফিওনা, এনি প্রবলেম? ফিওনা শাড়িটা দেখে তাকে মুখটা ভার করে আফসোসের সাথে বলে, আমি তো শাড়ি পরতে পারি না। তাহলে কি হবে? ফিনার আফসোসের কথা শুনে রোদ হেসে উঠে বলে, এই ব্যাপার, এটা আবার মন খারাপের কি আছে? আমি তো পারি, তুমি বাকিটা করে দাও। রোদের কথায় ফিওনার চোখ জ্বলজ্বল করে উঠে আনন্দে রোদকে নিয়ে মেকআপ করতে নিয়ে যায়। শাড়ি পরাতে না পারলো, মেকআপ বা হেয়ার স্টাইলে নো ওয়ান ক্যান বিট ফিওনা। ঘন্টাখানেক পর দরজার বাইরে দাঁড়িয়ে কয়েকবার বেল বাজানোর পর ফিওনা এসে দরজা খুলে দেয়। দেখা যায় আকাশ একেবারে রেডি হয়ে এসেছে। ফিওনা আকাশকে দেখে বল, সানশাইন রেডি, তুমি থাকো, আমি একটু টাচ আপ নিয়ে আসি। আকাশ ফিওনার কথায় স্মিতে হেসে মাথা নেড়ে সম্মতি জানায়। ফিনা চলে যেতে আকাশ রুমের ভিতরে ঢুকে দরজা লক করে দেয়। করে চারপাশে খুঁজে রোদের অস্তিত্ব না পেয়ে আকাশের কপালে চিন্তার ভাঁজ সুস্পষ্ট হয়। পকেট থেকে ফোন বের করে হাতে নিতে ঠিক সেই সময় রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ফিনা আছে ভেবে প্রশ্ন করতে করতে বেরিয়ে আসে, ফিনা, কে এসেছে? রোদের গলার মিষ্টি আওয়াজ ভেসে আসতে আকাশ ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখলো রোদ গভীর মনোযোগ নিজের শাড়ির কুচিগুলো ঠিক করতে করতে ধীর পায়ে এগিয়ে আছে। তার সমস্ত ধ্যান যেন কেবল অবাধ্য কুচিগুলোকে বসে আনায়। এখন সে আশেপাশে আকাশে অস্তিত্ব টের পায়নি। এদিকে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে রোদ নিজের মনেই বিড়বিড় করে পুনরায় প্রশ্ন ছড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে চোখ তুলে তার সামনে তাকাতেই আকাশে স্থির ও মুগ্ধ দৃষ্টির সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। বিস্ময়ে রোদের পা দুটো সেখানেই থমকে গেল। চোখের পলক ফেলতে যেন ভুলে গেল সে। তার দুধে আলতা গায়ের রঙের উপর রেড ওয়াইন রঙের জর্জেট শাড়িটা যেন এক রাজকীয় আভিজাত্য ছড়িয়ে দিচ্ছে। খোলা চুলের ঢল নেমেছে পিঠ ছাপিয়ে একদম পা অবধি। ঘন কালো সেই রেশমে চুলে গড়ে হালকা হলদে আলো এক অদ্ভুত মায়াবী আভা তৈরি করেছে। গলা চিকচিক করছে রক্তাভ লাল রুবি জমকালো সেট, যা তার গায়ের রঙের সাথে মিশে এক অপরূপ বৈপরীত্য তৈরি করেছে। কানে দুলজোড়া দুলতে রুবি লাল দুতি এবং রোদের এই সদ্য প্রফেসটি আকাশের চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। আকাশের বুকে ভেতরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল সে। রোদের এই অতর্কিত উপস্থিতি আর এমন মোহময় সাজ যেন কোনো এক দক্ষ শিল্পীর ক্যানভাস থেকে উঠে আসা জীবন্ত কবিতা। আকাশের চোখে মুখে ছড়িয়ে পড়া গভীর মুগ্ধতা দেখে রোদের ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে ওঠে। রোদ মাথা নুইয়ে বলে, আপনি কখন আসলেন? ফিনা কোথায়? রোদের প্রশ্ন যেন আকাশে কর্ণকুহরে প্রবেশ করেনি, কারণ সে এই মুহূর্তে মুগ্ধ বিমোহিত। আকাশে মুগ্ধতা যেন কাটছিলই না। সে ধীর পায়ে রোদের দিকে এগিয়ে গেল। আকাশকে নিজের এত কাছে আসতে দেখে রোদ কিছুটা থতমত খেয়ে গেল। ওর হাত দুটো যেন শাড়ি কুচির উপর স্থির হয়ে রইল। আকাশ কোনো কথা না বলে সরাসরি রোদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। রোদের বিস্ময়ে তখন আকাশ সে অস্ফুট স্বরে বলল, এ কি, আপনি কি করছেন? আকাশ কোনো জবাব দিল না। অত্যন্ত নিপুণ হাতে রোদের এলোমেলো হয়ে যাওয়া শাড়ি কুচিগুলো একটা একটা করে ধরে ভাঁজ করে দিতে লাগলো। কুচিগুলো নিখুঁতভাবে গুছিয়ে দিয়ে আকাশ উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে এসে থামলো না, বরং এক কদম এগিয়ে রোদের একদম পিঠের কাছে গিয়ে দাঁড়ালো। পা সমান লম্বা চুলে সেই রেশমি ডল থেকে একগুচ্ছ চুল আলতো করে হাতে তুলে নিল সে। তারপর চোখ বুজে সেই চুলের ঘ্রাণ নিয়ে গভীর এক দীর্ঘশ্বাস ছাড়ল। আকাশের নিঃশ্বাস রোদের ঘাড়ে লাগতেই ওর সারা শরীরে
এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আকাশ নিচু স্বরে অনেকটা নিজের মনে বলল, শাড়ি কুচি তো ঠিক করে দিলাম পাখি, কিন্তু আমার মনের ভেতর যে উলটপালট শুরু করে দিলে সেটা কে ঠিক করবে? রোদের মুখ দিয়ে তখন কোনো শব্দ বেরোচ্ছে না। সে শুধু অনুভব করতে পারছিল তার পা পর্যন্ত নামা চুলের ভাঁজে আকাশের আঙুলের স্পর্শ, আর সেই মাদকতাময় নীরবে গিন্ডের ওয়ার্ল্ডে সন্ধ্যা নামার দৃশ্যটা বড় অদ্ভুত। সমতলের মতো এখানে হুট করে অন্ধকার হয় না। আইগার পর্বতের বিশাল চূড়াটার ওপাশে সূর্য যখন ঢলে পড়ে তখন পাহাড়ের গায়ে এক ধরনের মায়াবী নীল আবার ছড়িয়ে পড়ে। আকাশের নীল রংটা কমে গাঢ় হতে হতে বেগুনি হয়ে যায়। পাহাড়ের বরফগুলো সাদা থেকে রূপালী রঙের এক অপার্থিব রূপ ধারণ করেছে। সুইজারল্যান্ডের এই মে মাসের সন্ধ্যাগুলোতে একটা হাড় কাঁপানো ঠান্ডা থাকে না, কিন্তু বাতাসের এক ধরনের শিরশিরানি থাকে। কারণ সেই বাতাস যখন পাইন বন ছিঁড়ে নিচে নেমে আসে তখন তার সাথে বরফের ঠান্ডা বাতাস আর পাইন পাতার একটা সতেজ গন্ধ মিশে থাকে। রোদ তার ভারী কাশ্মীরি শালটা আরো শক্ত করে গায়ের সাথে জড়িয়ে নিল। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ঢালে সাজানো ছোট্ট ছোট্ট কাঠের বাড়িগুলো জানালায় একে একে হলদে আলো জ্বলে উঠছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কে যেন পাহাড়ের বুকে এক মুঠো জোনাকি ছড়িয়ে দিয়েছে। রোদ অবাক হয়ে লক্ষ্য করল পাহাড়ের উপত্যকায় হালকা কুয়াশা জমতে শুরু করেছে। সাদা দুহার মতো সেই কুয়াশাগুলো একবার উপত্যকা ঢেকে দিচ্ছে, পরক্ষণেই আবার বাতাস এসে তাদের সরিয়ে দিচ্ছে। প্রকৃতির এই খেলা দেখতে দেখতে রোদের মনে হলো মানুষের জীবনটা বোধহয় এই কুয়াশার মতো, কখন সব অস্পষ্ট, আবার কখনো হুট করে সব দিনের আলোর মতো স্পষ্ট। আকাশ রোদের হাত ধরে রিসোর্টের লবি ধরে এগিয়ে যায়। রুফটপে সম্পূর্ণটা সাজানো হয়েছে সাদা ও রেড টিউলিপ দিয়ে, সেই সাথে বেলুন রিবন আছেই। রোদকে নিয়ে আকাশ প্রবেশ করতে দুই ধার থেকে পার্টি পপারের বিকট আওয়াজে রোদ কিছুটা চমকে উঠে আকাশে হাতটা শক্ত করে চেপে ধরল। পরক্ষণে চারপাশ থেকে ঝরে পড়া রঙিন কাগজ আর চুমুকের বৃষ্টির মাঝে নিজেকে আবিষ্কার করে ওর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আকাশ আলতো করে ওর হাতের উপর বর্ষা জোগানের মতো চাপ দিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে পাখি, তোমার জীবন আমার সাথে সম্পূর্ণ পরিপূর্ণ হোক। রুফটপের মৃদু বাতাস তখন সাদা আর লাল টিউলিপের মিষ্টি সুবাস ছড়িয়ে দিচ্ছে। চারদিকে মাথার উপরে থাকা রিবন আর বেলুনগুলো যেন বাতাসের তালে তালে দুলছে। রোদের ঠোঁটের কোণে তখন এক চিলতে অস্বাভাবিক হাসি ফুটে উঠছে। সেই সময় শান এগিয়ে এসে ফুলের বুকে এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ভাবে, এবার আমাদের এই ভাইপো ভাইজি চাই চাই। রোদ প্রস্তুতি নিচ্ছিল ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু শানের পরবর্তী কথাতে সে আটকে যায়। রোদের চোখ মুখের ভঙ্গি পরিবর্তন হওয়াতে আকাশ শায়নকে বলে, নিজে বিয়ে কর, অনেক ফ্যামিলি প্ল্যানিং না দিয়ে নিজে প্ল্যান কর। আকাশের কথায় শায়ন মাথার পিছনে হাত দিয়ে বল, ভাবের বান্ধবী রাজি হচ্ছে না, ভাবিকে বল রাজি করাতে, আগে এইটা মিটাই তারপর এখন চল। শায়নের সাথে কথা শেষে আকাশ রোদকে নিয়ে এগিয়ে যায়। সবকিছু আগে থেকে পরিপাটি করে গোছানো থাকায় আকাশকে এগিয়ে নিয়ে একসাথে কেক কাটা পর্ব শেষ করে। একসাথে ওরা কেকটা কাটতে চারপাশ আবার হাততালিতে মুখর হয়ে উঠলো। রোদ কেকের প্রথম টুকরাটা কেটে আকাশের মুখের সামনে ধরতে আকাশ আলতো করে ওর আঙুল সহ কেকটা আলতো করে কামড়ে নিল। একে একে রোদ ফিওনা, নিক ও শায়নকে কেক খাইয়ে আপাতত জন্মদিনে এই অংশে কাজ সম্পন্ন করে। আকাশ ওয়েটারকে নির্দেশ দিয়ে কেক সরিয়ে নেওয়া হয়। এরপর আকাশ স্যুটের পকেট থেকে মখমলের একটা ছোট বাক্স বের করলো। বক্সটা খুলতেই ভেতরে ঝিলমিল করে উঠলো একটা চেন, যার লকেটে একটা ছোট্ট লাল টিউলিপের ডিজাইন করা। রোদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে আকাশ পরম যত্নে চেনটা ওর গলায় পরিয়ে দিল, আর আস্তে করে রোদের কানে কানে বলে, জন্মদিনের প্রথম গিফট, বাকিগুলো একান্তে দিব। রোদ সামান্য ঘাড় ঘুরিয়ে বলে, যা আয়োজন করেছেন এগুলো তো আমার কল্পনাতীত ছিল, এর থেকে বড় গিফট আর কি হতে পারে। পারে বললাম তো একান্তে। রোদের মনের মধ্যে উথাল পাতাল শুরু হলো, কি এমন উপহার যা একান্তে দিতে হবে। কিন্তু সেই ভাবনা স্থায়ী হলো না। আকাশ সবাইকে ডিনারের জন্য তাড়া দেয়। ধীরে ধীরে টেম্পারেচার কমছে। এই সময় ডিনার সেরে রুমে যাওয়া প্রয়োজন। শীত প্রধান দেশে যত যাই হোক ঠান্ডা তো থাকবে। সুইজারল্যান্ডের কনকনে ঠান্ডা বাতাস যখন রুফটপের টিউলিপগুলোকে কাঁপিয়ে তুলছিল, তখন গরম গরম স্যুপ আর ট্র্যাডিশনাল স্যুপ ডিনারের সুবাস চারপাশটা মম করছে। শায়নের অনবরত দুষ্টুমি আর নিক ফিওনার খুনসুটিতে ডিনারের টেবিলটা জমে উঠল। রোদ খেয়াল করলো আকাশ মুখে হাসির রেখা ধরে রাখলো। তার তীব্র ছাউনি বারবার রোদের উপর এসে স্থির হচ্ছে। সে চাহনিতে ডিনারের সুস্বাদু খাবারও যেন রোদের গলায় আটকে যাওয়ার উপক্রম। রোদ ভেবে পায় না একজনের দৃষ্টি কিভাবে এতটা প্রভাবিত করতে পারে অপরজনকে। আকাশের ওই কালো গভীর চোখের মনিতে যেন এক দুর্বার আকর্ষণ, যা না চাইতেও আকর্ষিত করে বারে বারে।
বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।